এইভাবে হাসি খুশি মধ্য দিয়ে দিনগুলো অতিক্রান্ত হতে লাগলো। আস্তে আস্তে নিশি প্রায় সুস্থ হয়ে উঠল। এখন সে নিজে নিজেই হাঁটতে পারে। তিথির বিয়ে আর 8 দিন বাকি, তাই সবাই খুবই ব্যস্ত বিয়ে নিয়ে। আবির তো দম ফেলারও টাইম পাচ্ছে না, একমাত্র বোনের বিয়ে বলে কথা। আজ তিথিদের পরিবার নিশিদের বাড়ি যাবে, তাদের দাওয়াত দিতে তিথির বিয়ের। একই সঙ্গে তিথি ঠিক করেছে নিশিকেও তার সাথে নিয়ে আসবে। এই কদিন নিশি তার কাছে থাকবে। আর এমনিতেও এখনো বিয়ের শপিং করা বাকি আছে, তাই সে নিশিকে তার সাথে রাখবে বলে ঠিক করেছে। দুপুরে তারা নিশিদের বাসায় গেল। নিশির বাবা মার সাথে দেখা করে তিথি নিশির রুমে চলে গেল। গিয়ে দেখল নিশি ফোনের দিকে খুবই বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে আছে। তিথি নিশির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে উঠল, কিরে কি ব্যাপার, এমন পেতনি মার্কা মুখ করে বসে আছিস কেন তুই? নিশি চমকে উঠল কিছুটা, তারপর তিথিকে দেখে স্বাভাবিক হয়ে বলে উঠল, দেখ না, একটা আননোন নাম্বার থেকে আমাকে কন্টিনিউয়াসলি ডিস্টার্ব করে যাচ্ছে। কই দেখি। এই বলে নিশি হাত থেকে ফোনটা নিয়ে দেখতে লাগল। নিশির ফোনের কল লিস্ট চেক করে দেখল একটা আননোন নাম্বার থেকে প্রায় 80+ মিসড কল। তিথি অবাক হয়ে নিশির দিকে তাকিয়ে বলে উঠল, এতবার তোকে ফোন কে করতে পারে? নিশি অসহায় চোখে তাকিয়ে বলে উঠল, জানি না। কবে থেকে তোকে এমন ফোন করে ডিস্টার্ব করছে? গত 3 দিন ধরে এই নাম্বার থেকে প্রচুর ফোন আসছে আমার কাছে। যেই ফোন রিসিভ করছি অমনি কেটে দিচ্ছে। কাল রাতেও ফোন করেছিল, রিসিভ করতেই হঠাৎ একটা ছেলে বলে উঠল, আই লাভ ইউ, আমি তোমাকে বিয়ে করতে চাই। তিথি চোখ বড় বড় করে নিশির দিকে তাকিয়ে বলে উঠল, কি? করুণ চোখে তাকিয়ে বলে নিশি, জানি না কি হবে, তবে আমার খুব টেনশন হচ্ছে রে। ওকে তুই চিন্তা করিস না, এমনিতেই এখন থেকে বিয়ে পর্যন্ত তুই আমার সাথে থাকবি, সমীহুনা সব হ্যান্ডেল করে নেব, তুই কোন টেনশন করিস না। তিথির কথা শুনে নিশি আকাশ থেকে পড়ল, অবাক হয়ে বলে উঠল, পাগল হয়ে গেছিস নাকি? তোর বিয়ে 7 থেকে 8 দিন পর হবে। আমি এত তাড়াতাড়ি তোদের বাসায় গিয়ে কি ঘাস ছিঁড়ব? সে তুই কি করবি তুই জানিস, কিন্তু আমি আঙ্কেল আন্টির সাথে কথা বলে নিয়েছি, তারা রাজি তোকে আমাদের সাথে ছাড়তে। নিচে মামা মামি আর ভাইয়া এসেছে, তারা তাদের সাথে গল্প করছে। তিথির মুখে ভাইয়া নামটা শুনে নিশির বুক ধুক করে উঠল, তারপর নিজেকে সামলে বলে উঠল, আমাকে মাফ করিস তিথি, আমার পক্ষে এতদিন তোদের বাসায় থাকা সম্ভব নয়। শোন, আমি জানি তুই কেন থাকতে চাইছিস না, তবে তোকে একটা বলে রাখি, সমস্যা থেকে ভয় পেয়ে যদি সবসময় পালাতে থাকিস তাহলে কখনোই সেই সমস্যার সমাধান করতে পারবি না তুই। যতক্ষণ না তুই নিজে সেই সমস্যার সামনে রুখে দাঁড়াবি ততক্ষণ পর্যন্ত সেই সমস্যার সমাধান কিছুতেই হবে না, বুঝতে পেরেছিস আমার কথা? কিন্তু নিশিকে থামিয়ে দিয়ে তিথি বলে উঠল, কোন কিন্তু ফিন্তু আমি শুনতে চাই না। তুই আমাদের সাথে আজ যাচ্ছিস আর এটাই ফাইনাল। আর তুই যদি না যাস তাহলে তোর সাথে আমি কোনোদিনও কথা বলবো না। কিছুটা মন খারাপ করে, এখন নে তাড়াতাড়ি নিজের জামা কাপড় প্যাকিং করে নে, আমি তোকে হেল্প করছি। নিশি আর কিছু বলল না, জানে এখন আর কিছু বলে লাভ হবে না। সত্যিই তো আর কতদিনই বা আবিরের কাছ থেকে নিজেকে সরিয়ে রাখবে। তাই আর কিছু না ভেবে তিথির সাথে হাত লাগিয়ে নিজের জামাকাপড় প্যাকিং করে নিল। দুপুরের খাওয়া দাওয়া সেরে বিকালের দিকে নিশিকে নিয়ে তিথিরা বাসার উদ্দেশ্যে রওনা দিল। তিথির মামা মামিরা অন্য একটি গাড়ি করে গিয়েছে আর আবিরের গাড়িতে নিশি এবং তিথি গিয়েছে। পুরো রাস্তায় নিশি একটাও কথা বলেনি। আবির বেশ অনেকবার লুকিং গ্লাসে নিশির দিকে তাকিয়েছিল। আজ 2 দিন হয়েছে নিশি তিথিদের বাসায় আছে। একদিন রাতে আবার সেই আননোন নাম্বার থেকে নিশির কাছে ফোন আসলো। নাম্বারটা দেখে নিশি কিছুটা বিরক্তিকর ফেস নিয়ে ফোনটা রিসিভ করল। রিসিভ করতেই ওপাশ থেকে কেউ একজন বলে উঠল, এতক্ষণ লাগে ফোনটা রিসিভ করতে? কোথায় ছিলে তুমি? নিশি একেই বেশ বিরক্ত ছিল, তার উপর অজানা লোকটার এমন কথায় প্রচুর রেগে গেল। তাই কিছুটা জোরে বলে উঠল, সমস্যা কি আপনার? কেন বারবার এরকম ডিস্টার্ব করছেন আমাকে? ভালোবাসি তাই। নিশি এবার প্রচুর রেগে গেল, আরেকটু জোরে চেঁচিয়ে বলে উঠল, এই বাড়িতে মা বোন নেই?
আর একবার ফোন করে ডিস্টার্ব করলে না আপনার অবস্থা খারাপ হয়ে যাবে একদম, এই আমি বলে রাখলাম। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এটা বুঝতে পারছি না এর মধ্যে থেকে মা বোনের ফ্যাক্টরটা শোকতা দেখি আসছে কোথা থেকে। কিছুটা কনফিউজড হয়ে, আর তাছাড়াও বাড়িতে মা বোনের কথা ভেবে যদি চুপচাপ বসে থাকি তাহলে এই জীবনে আমার আর বিয়ে করা হবে না। মজা করি বলে লোকটা। তাই নাকি? তো যান না, যাকে ইচ্ছা তাকে আপনি বিয়ে করুন, আমার তাতে কোন প্রবলেম নেই, কিন্তু দয়া করে আমার পিছু ছাড়ুন। উহু, তোমার পিছু কি করে ছাড়িয়ে আমি তোমাকে যে বউ বানাবো আমার এটা তুমি অনেকদিন ধরেই ভেবে রেখেছি। এই এই অসভ্য লুচু পোলা একটা, তুই একবার সামনে আয়, আমার তোকে মেরে যদি না বাদর বানিয়ে রেখেছি আমিও মেয়ে নয়। ও তাই নাকি? তাহলে তুমি এতক্ষণ ভাবছিলে আমি তোমাকে ছেলে ভেবেছি। এই বলে অজানা ছেলেটা হাসতে শুরু করল। নিশি এবার বুঝতে পারল যে সে কি বলে ফেলেছে। তবুও নিজেকে সামলে বলে উঠল, তাই নয় তো কি? আমি কি আপনাকে আমার নিজের নাম বলতাম নাকি? নিজেকে খুব চালাক ভাবেন না? ভেবেছিলেন আমি আমার নামটা আপনাকে বলে দেব খুব সহজে? কিন্তু আপনার সেই গুড়ে আমি এক বস্তা বালি ঢেলে দিয়েছি। কিছুটা ভাব নিয়ে বলে নিশি। তাই নাকি? হ্যাঁ তাই, রেগে বলে উঠল নিশি। ওরে বাবা, আমার পিচ্ছিটা তো দেখছি রাগও করতে পারে। হাউ ডিয়ার ইউ! আমাকে পিচ্ছি বলার সাহস আপনাকে কে দিয়েছে? আপনাকে যদি আমি সামনে পেতাম না তাহলে আপনাকে যে কি করতাম তা আপনার ধারণার বাহিরে। প্রচণ্ড রেগে বলে নিশি। আসবো পিচ্ছি, আসবো, খুব তাড়াতাড়ি তোমার সামনে আসবো। তোমাকে সারা জীবনের জন্য আমার করে নিতে। কারণ আমার একঘেয়ে জীবনে সর্বপ্রথম তুমি তোমার বসন্তের রং ছুঁয়ে দিয়ে আমার জীবনটাকে রঙিন করে তুলেছ। তাই আমার জীবনটাকে সুন্দরভাবে গোছাতে এবং ভালোবাসাময় করে তুলতে তোমাকে আমার প্রয়োজন, বড্ড প্রয়োজন। তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। খুব তাড়াতাড়ি তোমার সামনে এসে হাজির হব। ততদিন পর্যন্ত না হয় নিজের খেয়াল রেখো। আর মাঝে মাঝে ডিস্টার্ব তো করেই থাকবো তোমাকে আমি। ওকে বাই, এখন রাখছি। হ্যালো, কে আপনি? কি চাই আপনার? হ্যালো হ্যালো। আর কিছু বলতে পারল না। ফোনের ওপাশে থাকো ব্যক্তিটি ফোন কেটে দিলে। নিশি বেশ চিন্তিত হয়ে আছে এইটা ভেবে যে কে তাকে ফোন করতে পারে। এই একটা কথা তাকে বেশ ভাবাচ্ছে। এমন সময় তিথি রুমে প্রবেশ করল। এতক্ষণ সে নিলয়ের সাথে ফোনে কথা বলছিল। রুমে প্রবেশ করে নিশিকে এমন বিষণ্ণ মনে বসে থাকতে দেখে তিথি জিজ্ঞাসা করল, কিরে তোর আবার কি হলো? নিশি তিথির দিকে তাকিয়ে মুখ গোমড়া করে বলে উঠল, আবার সেই লোকটা ফোন করেছিল আমাকে। কি? কখন? তুই যখন নিলয় ভাইয়ের সাথে ফোনে প্রেমালাপ করছিলিস তখন। নিশির কথায় তিথি কিছুটা লজ্জা পেল। তারপর বলে উঠল, তোকে কি এরকম ডিস্টার্ব করছে বল দেখি? সেটা তো আমিও বুঝতে পারছি না। তিথি আর নিশি নিজেদের মধ্যে কথা বলছিল। ঠিক তখনই আবির তাদের রুমে প্রবেশ করল। নিশির দিকে এক পলক তাকিয়ে তিথিকে উদ্দেশ্য করে বলে উঠল, তোদেরকে মা নিচে ডাকছে ডিনার করার জন্য। আর কিছু বলতে যাবে ঠিক তখনই নিশির ফোন আবার বেজে উঠল। নিশি ভেবেছে আবার হয়তো সেই নাম্বার থেকে ফোন এসেছে, তাই না দেখেই ফোনটা কেটে দিল। নিশির এমন করে ফোন কেটে দেওয়া আবির ভ্রু কুঁচকে নিশির দিকে তাকালো। তারপর আবারও কিছু বলতে যাবে কি তখনই নিশির ফোন আবার বেজে উঠল। নিশি ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে একজন বলে উঠল, হ্যালো নিশি। কণ্ঠটা শুনতে অন্যরকম লাগায় নিশি কিছুটা অবাক হয়ে ফোনের নাম্বারটা চেক করে দেখলে যে এটা সেই নাম্বার নয়, এটা অন্য আননোন নাম্বার। তাই কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করল, জি হ্যাঁ আমি নিশি, কিন্তু আপনি কে? আমি রাফিন, নিলয়ের বন্ধু। চিনতে পেরেছ আমাকে? তোমার মনে আছে সেই নিলয়ের এনগেজমেন্টের অনুষ্ঠানে তোমার সাথে আমি ডান্স করতে চেয়েছিলাম? ও রাফিন ভাইয়া, বলুন কি বলবেন? এতক্ষণ আবির দাঁড়িয়ে দাঁড়িয়ে নিশির কাণ্ডকারখানা দেখছিল। হঠাৎ নিশির মুখে রাফিন নামটা শুনে মুহূর্তেই তার মাথা গরম হয়ে উঠল। তারপর নিজেকে কন্ট্রোল করে নিশির হাত থেকে ফোনটা ছিনিয়ে নিল। নিশি অবাক হয়ে আবিরের দিকে তাকাতেই আবির দাঁতে দাঁত চেপে বলে উঠল, খেতে ডাকছে, নিচে যা সবাই। আরে ভাইয়া, আমার ফোনটা তো দিন। রাফিন ভাইয়া ফোন ধরে আছে।
নিশির কথায় আবির আরো রেগে যায়, তারপর ফোনটা নিজের কানে রেখে বলে উঠল, আপনি এখন ফোনটা রাখতে পারেন। আমরা এখন ডিনার করতে যাব। আর হ্যাঁ, এত রাতে কোনোদিন কোন মেয়েকে ফোন দেবেন না কেমন? এই বলে ফোনটা রেখে দিল। আবিরের এমন কাণ্ডে নিশি রেগে যায়। আবিরের দিকে তাকিয়ে বলে উঠল, এটা কি ধরনের ব্যবহার ভাইয়া? উনি আমার কাছে ফোন করেছিলেন, হয়তো কোন দরকার ছিল, আর আপনি ওনার সাথে অমন রুড বিহেভিয়ার করে ফোনটা কেটে দিলেন কেন? আবির নিশির কথায় কোন উত্তর না দিয়ে নাক ফুলিয়ে নিশির দিকে তাকিয়ে ফোনটা হাতে দিয়ে চলে গেল। আবির চলে যাবার পর নিশি তিথির দিকে তাকিয়ে অসহায় গলায় বলে উঠল, দেখলি তোর খারুশ ভাইয়ের কাণ্ড। তিথি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ মজা নিচ্ছিল। নিশির এমন কথায় নিজের মুখটা দুঃখী দুঃখী করে বলে উঠল, কি আর বলবি বল, কিছু বলে লাভ নেই। তার চেয়ে বরং চল আমরা নিচে গিয়ে ডিনারটা সেরে আসি। নিশিকে আর কিছু বলতে না দিয়ে তার হাত ধরে তিথি নিচে নেমে গেল। তারপর সবাই ডিনার সেরে যে যার রুমে চলে গেল। কাল তিথিরা বিয়ের শপিং করতে বেরোবে, তাই সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। পরের দিন বেলা 11টার সময় তিথি এবং নিশি রেডি হয়ে নিল। তিথি, নিশি, আবির আর নিলয় এরা চারজন যাবে শপিং করতে। নিশি আর তিথি রেডি হয়ে নিচে অপেক্ষা করতে লাগলো নিলয়ের জন্য, কারণ নিলয় তাদের সাথে বাসার সামনে মিট করবে বলেছে। তারপর সেখান থেকে চারজনে একসাথে শপিং করতে বেরোবে। কিছুক্ষণ পর নিলয় এসে হাজির হলো। তিথি তাড়াতাড়ি গাড়িতে উঠে ড্রাইভিং সিটে নিলয়ের পাশে বসে পড়ল। নিশি যেই গাড়িতে উঠতে যাবে অমনি তিথি বলে উঠল, আরে আরে কি করছিস? নিশি জিজ্ঞাসু দৃষ্টিতে তিথির দিকে তাকাতেই তিথি দাঁত বের করে হেসে বলে উঠল, আরে আমার বিয়ে বলে কথা, শপিং তো করব এত এত। তো ভ্রু কুচকে জিজ্ঞেস করে নিশি, আরে ডাফর, এতগুলো শপিং করলে গাড়ি পিছন পুরো ভরে যাবে না? তাহলে তুই বসবি কোথায়? তার চেয়ে বরং তুই ভাইয়ের সাথে ভাইয়ের গাড়িতে করে আয়। ওয়াট, কি যাতা বলছিস? আমি ঠিক ম্যানেজ করে নিতে পারবো। এই বলে যেই নিশি বসতে যাবে অমনি নিলয় বলে উঠল, এই বনু, তিথি ঠিকই বলেছে, তুমি বরং পিছনে শালা বাবুর গাড়িতে করে আসো, তোমার পিছনে বসতে কষ্ট হবে। কিন্তু ভাইয়া, আরে বনু, তোমার ভালোর জন্যই বলছি, যাও। নিশি একবার তিথি এবং নিলয়ের দিকে তাকিয়ে মুখ গোমরা করে পিছনে আবিরের গাড়ির কাছে চলে গাড়ি গেল। নিশিকে নিজের গাড়ির সামনে আসতে দেখে আবির কিছুটা বাঁকা হাসল, তারপর একটু ভাব নিয়ে নিজের গাড়িতে উঠে পড়ল। নিশি আবিরের দিকে একবার তাকিয়ে যেই পিছনের সিটে বসে উঠতে হবে অমনি আবির বলে উঠল, এক্সকিউজ মি। সানগ্লাস পরিহিত হাসি মুখ, কেয়া হে, বিরক্ত মুখ, আমি কি তোর ড্রাইভার? ভ্রু কোচকানো মুখ, কেন আপনি আমার ড্রাইভার হতে যাবেন কেন? চোখ গোল গোল করা মুখ, তাহলে তুই পিছনের সিটে উঠছিস কেন? চুপচাপ সামনে এসে বসো। দাঁতে দাঁত চেপে বলে আবির। নিশি আর কিছু না বলে আবিরকে একটা ভেঙচি দিয়ে আবিরের পাশে বসে পড়ল। আবির নিজের সানগ্লাসটা পরে বাঁকা হেসে গাড়ি স্টার্ট দিল। নিলয় এবং তিথি অনেকক্ষণ ধরে শপিং করছে, আর এইদিকে নিশি অত্যন্ত বিরক্তিভাবে গাড়িতে বসে আছে। যদি সে জানতো এমন একটা পরিস্থিতি সম্মুখীন হবে সে, তাহলে কখনোই আসতো না আবিরের সাথে। আবির এবং নিলয়ের গাড়ি একসাথেই যাচ্ছিল, হঠাৎ একটা মোড়ের সামনে এসে আবির গাড়ি ঘুরিয়ে নিল। এরকম হঠাৎ গাড়ি ঘুরিয়ে নেওয়ায় নিশি প্রথমে খুবই অবাক হয়েছিল। অনেকক্ষণ ধরে আবিরকে জিজ্ঞাসা করেও কোন উত্তর পায়নি যে তারা কোথায় যাচ্ছে। তাই আর কিছু না জিজ্ঞাসা করে চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে। অনেকক্ষণ গাড়ি চালানোর পর আবির একটা নদীর পাড়ের সামনে গাড়ি থামালো। তারপর গাড়ি থেকে নেমে নিশিকে নামতে বলল। নিশি গাড়ি থেকে নেমে সামনে তাকিয়ে অবাক হয়ে গেল। জায়গাটা অপরূপ সুন্দর, এক সাইড দিয়ে নদী বয়ে যাচ্ছে এবং তার ঠিক পাশেই সবুজ ঘাসে ঘেরা সুন্দর একটা পটভূমি। চারিদিক গাছগাছালিতে ভর্তি সুন্দর একটা জায়গা। মৃদু বহমান বাতাসে নিশির মন ছুঁয়ে যাচ্ছে। নিশি আপন মনে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত, আর আবির ব্যস্ত নিশির সৌন্দর্য উপভোগ করতে। নিশি চোখ বন্ধ করে দুহাত ছাড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল।
হাওয়ার তালে তাল মিলিয়ে নিশি ঢেউ খেলানো সুন্দর চুলগুলো ওলট পালট হয়ে যাচ্ছে। আবির নিশির একদম কাছে চলে এলো, তারপর নিশির চুলগুলো আস্তে করে সরিয়ে কানের পিছনে গুজে দিল। আবিরের ছোঁয়ায় নিশি কেঁপে উঠল। চোখ খুলে তাকিয়ে দেখল আবির তার একদম সামনে দাঁড়িয়ে আছে। আবিরকে নিজের এতটা সামনে দাঁড়িয়ে থাকতে দেখে নিশি কিছুটা দূরে সরে গেল। তারপর তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আমরা এখানে কি করছি? নিশির কথার কোন জবাব দিল না আবির। সে এক দৃষ্টিতে নিশির দিকে তাকিয়ে আছে। নিশি এবার কিছুটা অস্বস্তি ফিল করল আবিরের এমন চাহনিতে। তারপর নিজেকে সামলে জিজ্ঞাসা করে উঠল, আমরা এখানে কেন এসেছি? আমরা তো শপিং করতে এসেছিলাম। তাহলে আপনি এখানে কেন নিয়ে এলেন আমাকে? কি হলো ভাইয়া, চুপ করে আছেন কেন? কিছু বলুন। এতক্ষণ আবির চুপ করে থাকলেও নিশির মুখ থেকে ভাইয়া ডাক শুনে খুবই বিরক্ত হল। তাই নিশির হাত ধরে ঝটকা টানে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে উঠল, আগে তো পেটে ঘুষি মারলে ও ভাইয়া ডাক বের হতো না তোর মুখ থেকে, তাহলে এখন কেন কথায় কথায় ভাইয়া বলে ডাকিস আমায়? দাঁতে দাঁত চেপে বলে আবির। নিশি নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে উঠল, কি হচ্ছে কি ভাইয়া, ছাড়ুন আমাকে। কেন আমার কাছে আসতে খুব বিরক্ত লাগে তাই না রে? কিন্তু রাফিনের সাথে কথা বলতে তো তোর কখনো বিরক্ত লাগে না। তখন তোর বিরক্ত কোথায় থাকে রে? নিশিকে আরো শক্ত করে নিজের সাথে চেপে কথাগুলো বলল। আবিরের কথায় নিশি অনেকটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলে উঠল, মনে হয় আপনার মাথাটা গিয়েছে। ছাড়ুন আমাকে। এখানে রাফিন ভাইয়া আসছে কোথা থেকে? চুপ, একদম বেশি কথা বলবি না। আমি যেন তোকে আর রাফিনের সাথে কথা বলতে না দেখি, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। নিশি এবার বেশ রেগে আবিরকে বলতে লাগলো, কেন রাফিন ভাইয়ের সাথে আমি কথা বলবো না কেন? একবার নয় 100 বার কথা বলবো আমি তার সাথে। দিস ইজ মাই পার্সোনাল ম্যাটার। আপনি কি আমাকে মানা করার? আপনি কেউই নয়, বাইরের লোক, বাইরের লোকের মতে থাকুন। নিশির এমন কথায় আবিরের প্রচণ্ড মাথা গরম হয়ে গেল। নিশির দুবাহু শক্ত করে চেপে ধরে রক্ত লাল চোখে নিশির দিকে তাকিয়ে বলে উঠল, আমি কে তা সময় হলে ঠিকই বুঝতে পারবি। আহ লাগছে ভাইয়া, ছাড়ুন আমাকে। চুপ, আর একবার ভাইয়া বলে ডাকলে তোর অবস্থা কি হবে তা আমি নিজেও জানি না। প্রচণ্ড জোরে চিল্লিয়ে আর হ্যাঁ লাগার জন্যই ধরা। শোন, আমি তোকে কিছু কথা বলবো, কান খুলে শুনে রাখো আমার কথাগুলো, কারণ এক কথা বারবার বলতে পছন্দ করি না আমি। বুঝতে পেরেছিস তুই? আবিরের ধমকে নিশি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, তাই কিছু না বলে চুপচাপ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। দেখ, অন্যদের মতো কিভাবে ভালোবাসা প্রকাশ করতে হয় তা আমি জানি না। ভালোবাসা কি, কাকে বলে, এসব কিছুই আমি জানি না, আর জানতে চাইও নি কোনোদিন। আর সত্যি কথা বলতে কাউকে আমি ভালোবাসতেও চাইনি কোনো কালেই। কিন্তু তুই প্রথম মেয়ে যে আমার মনে ভালোবাসার ফুল ফুটিয়েছিস, আমাকে ভালোবাসতে শিখিয়েছিস। ফিলিংস কি তা তুই আমাকে প্রথম বুঝিয়েছিস। হয়তো সেটা তোর নিজের অজান্তেই, কিন্তু একবার যখন তুই আমাকে মায়াজালে আটকে দিয়েছিস নিজের মায়া দিয়ে, তখন তুই চাইলেও আমার কাছ থেকে আলাদা হতে পারবি না। সুতরাং যে করেই হোক তোকে আমার চাই, বুঝেছিস তুই? আবিরের কথা শুনে নিশি 440 ভোল্টের একটা শক খেল। তারপরে নিজেকে সামলে আবিরের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। আবিরের দিকে স্থির চাহনি নিক্ষেপ করে শান্ত গলায় বলে উঠল, আপনি কি আমাকে এই কথাগুলোই সবার সামনে বলতে পারবেন? মানে অনেকগুলো লোকের সামনে বলতে পারবেন কি? তাহলে আমি মেনে নেব আপনি আমাকে সত্যি সত্যি ভালোবাসেন। নিশির কথায় আবির কিছুটা অবাক হল, তারপর নিজেকে সামলে বলে উঠল, বেশ, তাহলে শপিং মলে কাছে চলো, ওখানে অনেক জন আছে আর সেই সাথে নিলয় এবং তিথিকেও সেখানে পাবে। নিশি কোন কিছু না ভেবেই বলে উঠল, ঠিক আছে চলুন। এক মল লোকের সামনে আবির হাঁটু গেড়ে বসে নিশিকে প্রপোজ করল। জানি না কাউকে প্রপোজ কিভাবে করতে হয়, শুধু আমি আমার মনের কথাগুলোই তোমাকে বলতে চাই। জানি না কবে তোমার মায়াজালে নিজেকে জড়িয়ে ফেলেছি, কিন্তু সত্যি কথা বলছি, এখন চাইলেও সেই মায়াজাল থেকে নিজেকে ছাড়াতে পারছি না। অক্ষম, আমি তোমাকে ঘোষণা প্রশ্ন করছি, তুমি কি আমার সারা জীবনের পথ চলার সঙ্গী হতে চাও?
আমার হাতে হাত রেখে সারা জীবন সমস্ত সুখ দুঃখের সঙ্গী হতে চাও? আমাকে একটুক্ষণি ভালোবাসা দিতে পারবে? বিশ্বাস করো, তোমাকে সারা জীবন আগলে রাখবো সমস্ত বিপদ থেকে। আমি জীবিত থাকতে তোমার বাড়ির কেউ কোনোদিন একটা আঁচড় কাটতে পারবে না। হবে কি আমার জীবন সঙ্গিনী, বাঁধবে কি ঘর আমার সাথে? হবে কি? আর কিছু বলতে না দিয়েই খুব জোরে আবিরের গালে নিশি একটা চড় মারল। এতক্ষণ মলের বেশিরভাগ মানুষ তাদের দিকে তাকিয়েছিল। তিথি এবং নিলয়ও ছিল সেখানে। তিথি তো খুবই খুশি তার ভাইয়ার এমন প্রপোজে। আর তিথি, নিলয়ের ঠিক পাশেই রাফিন নিজের কদবেলের মতো মুখ নিয়ে দাঁড়িয়েছিল। আসলে সে তিথিদের বাসায় গিয়েছিল তিথির সাথে দেখা করার অজুহাতে নিশিকে দেখতে। কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারল নিশিরা সবাই শপিং মলে গিয়েছে বিয়ের কেনাকাটা করতে। তাই আর সময় নষ্ট না করেই সে শপিং মলে উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু সেখানে গিয়ে সে শুধু তিথি এবং নিলয়কেই পেল। পরে তাদের কাছ থেকে জানতে পারল নিশি এবং আবির কোথায় যেন গিয়েছে। এইটা শুনেই রাফিনের মন খারাপ হয়ে গেল। পরে সে তাদের সাথে শপিংয়ে যোগ দিল। হঠাৎ কোথা থেকে আবির এবং নিশি শপিং মলের সামনে এসে হাজির হল। তারপর আবির হুট করেই সবার সামনে নিশিকে প্রপোজ করল। এটা দেখে রাফিনের খুবই মন খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু পরক্ষণে নিশি আবিরের গালে চড় দেওয়া দেখে মুহূর্তেই তার মন খারাপ আকাশে উড়ে গেল। নিলয় তিথি প্রচণ্ড অবাক হয়ে নিশির দিকে তাকিয়ে আছে। আর এই দিকে আবির দুই হাত মুঠো মেরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আবিরকে চুপ করে থাকতে দেখে নিশি এবার বলতে শুরু করল, কি যোগ্যতা আছে আপনার আমাকে বিয়ে করা? জানেন আমার বাবা মাসে কত টাকা ইনকাম করে? আপনি সামান্য একজন ডাক্তার হয়ে কতই বা টাকা ইনকাম করেন যে আমাকে বিয়ের প্রপোজাল দিচ্ছেন? আপনার মতো মিডিয়াল ক্লাস লোকের সাহস দেখে আমি খুবই অবাক হয়ে যাচ্ছি। লজ্জা করে না এতগুলো লোকের সামনে নিজের মান্ত কেলেনি, তার সাথে আমার স্ট্যাটাসেরও ফেলুদা বানিয়ে ছাড়লেন। আর কখনোই আপনার এই মুখ নিয়ে আমার সামনে দাঁড়াবেন না, ইজ দ্য ক্লিয়ার? তারপর আবিরের সামনে গিয়ে আবিরের কানের কাছে মুখ এনে বলতে লাগল, ঠিক এমনই অনুভূতি কিছু মাস আগে আমারও হয়েছিল মিস্টার আবির। সো টিট ফর ট্যাট। নিশির এমন ব্যবহারে তিথি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ কোথা থেকে রাফিন হুট করে নিশির সামনে গিয়ে নিশির হাত ধরে বলে উঠল, নিশি, আমার অনেক বড় বিজনেস আছে। নিলয়ের মতন অত বড় না হলেও খুব একটা ছোটও না। আর সত্যি কথা বলতে তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই আমার তোমাকে ভালো লেগে গিয়েছিল। আর নিজের অজান্তেই তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আই রিয়েলি লাভ ইউ। তুমি কি আমাকে বিয়ে করবে? বিশ্বাস করো, তোমাকে সুখী রাখার মতো যথেষ্ট টাকা আমার আছে। রাফিনের কথায় নিশি আবিরের দিকে তাকিয়ে রাফিনের হাত শক্ত করে ধরে বলে উঠল, অবশ্যই আমি এমনই একজনকে খুঁজছিলাম যে আমার যোগ্য হবে, যার স্ট্যাটাস আমার স্ট্যাটাসের সমান হবে। ওকে রাফিন, আমরা রিলেশন স্টার্ট করতে পারি। এতক্ষণ আবির চুপ করে থাকলেও নিশির মুখ থেকে রিলেশন স্টার্ট করার কথা শুনে আর চুপ করে থাকতে পারল না। নিশিকে নিজের দিকে ঘুরিয়েই পরপর খুব জোরে দুটো চড় বসিয়ে দিল নিশির গালে। চড়টা এতটাই জোরে ছিল যে নিশির ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে গিয়েছে। গালে হাত দিয়ে নিশি ছল ছল চোখে আবিরের দিকে তাকিয়ে আছে। আবিরের এমন দিয়ে বিহেভিয়ারে রাফিনের প্রচুর মাথা গরম হয়ে যায়। তাই সে আবিরের সামনে গিয়ে তার কলার ধরে বলে উঠল, হাউ ডেয়ার ইউ? আমার হবু বউয়ের গায়ে হাত তোলার সাহস তোকে কে দিয়েছে? ইউ মিডিল ক্লাস। ব্যাস, রাফিন বেচারা জানতই না যে সে কাকে কি বলে ফেলেছে। একে তো নিশিকে নিজের হবু বউ বলে দাবি করা, তার ওপর কলার ধরে কথা বলা। আবির আর কিছুতেই সহ্য করতে পারল না, নিশিকে ছেড়ে রাফিনের দিকে একবার তাকালো। তারপর আর কোন কিছু না ভেবেই রাফিনকে মারতে লাগল। মারতে মারতে তার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। বেচারার মুখ ফেটে রক্ত বের হচ্ছে। তখনই নিলয় দৌড়ে এসে আবিরকে রাফিনের থেকে দূরে নিয়ে গেল। আবির রাফিনের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল, আজকে এই অবস্থার কথাটা মনে থাকলে কখনোই আর ওকে নিজের হবু বউ বলে দাবি করবি না। এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা, গেট আউট। রাফিন আস্তে করে উঠে দাঁড়ালো, তারপর নিলয়ের দিকে তাকিয়ে কাঁদো কণ্ঠে বলে উঠল,
দোস্ত তোর সামনে তোর হবু শালা আমাকে কাপড় কাচার মতো ধুয়ে দিল, আর তুই কিছুই বললি না। শালা বউ পেয়ে নিজের দোস্তকে ভুলে গেলি? এই তোর বন্ধুত্ব। নিলয় রাফিনের দিকে তাকিয়ে বলে উঠল, ভাই তুই আমার বন্ধু বলেই তোকে একটা ভালো অ্যাডভাইস দিচ্ছি, ভুল তো করেই ফেলেছি অন্যের জিনিসের হাত দিয়ে। তাই বলছি ভাই আর ঝামেলা না পাকিয়ে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব কেটে পড়, নইলে আমার শালা তোর অবস্থা আরো টাইট করে ছেড়ে দেবে। রাফিন আর কিছু না বলে আস্তে আস্তে নিজের গাড়ির দিকে হাঁটতে শুরু করল, আর নিজের মনেই বলে উঠল, শালা আগে যদি জানতাম পাবলিক প্লেসে প্রপোজ করলে এমন কেলানি খেতে হবে, তাহলে কোনোদিনও কাউকে প্রপোজ করতাম না এমন ভাবে। হিরো সাজতেন গিয়ে বাদর সেজে ঘরে যেতে হচ্ছে, কি দিন পড়েছে আমার। আর এদিকে নিশি আবিরের কাছ থেকে পরপর দুটো চড় খেয়ে তিথির পিছনে লুকিয়ে আছে, আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে কল্পনাতেও ভাবতে পারেনি আবির এমন রিয়াক্ট করবে তার সাথে। এখন তার খুব ভয় লাগছে আবিরকে। আবির আর কিছু না বলে নিলয়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিশির কাছে গেল। নিশি তিথির জামা এক হাতে শক্ত করে চেপে ধরে আছে আর এক হাতে নিজের চোখের জল মুছছে। আবির আর কোন কথা না বলে নিশির হাত শক্ত করে চেপে ধরল, আর এক হাত দিয়ে নিশির হাত তিথির জামা থেকে ছাড়িয়ে নিল। তারপর নিশিকে টানতে টানতে গাড়ির ভেতরে ঢুকিয়ে নিজে গাড়ির মধ্যে বসে পড়ল। তারপর গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। তিথি তো হা করে তাকিয়ে আছে তাদের যাওয়ার পথে। কি থেকে কি হয়ে গেল সে কিছুই বুঝতে পারছে না। নিশির বাসার সামনে আবির গাড়ি থামালো। তারপর গাড়ি থেকে নেমে নিশির হাত ধরে বাসার ভিতরে প্রবেশ করল। নিশির বাবা সোফায় বসে তখন টিভিতে খবর দেখছিলেন। হঠাৎ আবির এবং নিশির এমন আগমনে তিনি চমকে উঠলেন। কিছু বলতে যাবে তার আগেই আবির বলে উঠল, আঙ্কেল আপনি কি আপনার মেয়ে আজকাল রাস্তায় ছেলেদের হাত একটু বেশিই ধরছে, তাও আবার অচেনা ছেলেদের হাত? আবিরের কথায় নিশির বাবা প্রচণ্ড অবাক হলেন, কারণ তিনি জানেন তার মেয়ে কখনোই এমন কাজ করতে পারে না। তারপর নিশির দিকে তাকাতেই তিনি আরও এক ধাপ অবাক হলেন, কারণ নিশির ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে, আর দুটো গাল অসম্ভব রকম লাল হয়ে আছে। একমাত্র মেয়ে এমন অবস্থা দেখে নিশির বাবা চিৎকার করে বলে উঠলেন, এ কি অবস্থা হয়েছে তোর মা? নিশির বাবা চিৎকারে নিশির মা রান্নাঘর থেকে ছুটে এলেন। মেয়েকে দেখে তিনিও চিন্তিত গলায় বলে উঠলেন, কিরে কি করে হলো এইসব? নিশি কিছু বলতে যাবে তার আগেই আবির বলে উঠল, আঙ্কেল আন্টি আমি করেছি ওর এই অবস্থা। নিশির বাবা আর মা আবিরের দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন, আর নিশি নিচের দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। কিন্তু কেন? নিশির বাবা বলে উঠলেন, আপনার মেয়ে রাস্তা ভর্তি লোকের সামনে একটা ছেলের হাত ধরে তাকে বলে যে সে নাকি তার সাথে রিলেশন শুরু করতে চাই, তাও আবার ছেলেটা যে সে নয়, একটা গুন্ডা মাস্তান টাইপ ছেলে। সে কি? জি আন্টি, শুধু তাই নয়, আমি আবার তাকে এইসব পড়তে মানা করেছি বলে আপনার মেয়ে রাস্তা ভর্তি লোকের সামনে আমার দিকে আঙ্গুল তুলে বলেছে আমি নাকি একজন মিডিয়াল ক্লাস ফ্যামিলির ছেলে, আমার নাকি ক্ষমতা নেই আঙ্কেলের পায়ের জুতো হওয়ারও। কি? অবাক হয়ে হয়ে বলে উঠল দুইজনেই। জি হ্যাঁ, ক্ষমা করবেন, কিন্তু ওর গায়ে হাত না তুলে আমি থাকতে পারলাম না। ঠিক করেছ বাবা, একদম উচিত কাজ করেছ। নিশি তোর সাহস দেখে দিন দিন আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ রে, আমি কি তোকে এতই বাজে শিক্ষা দিয়েছি যে তুই মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেই জ্ঞানটুকুও হারিয়েছিস? আরে তোর বাবা যে টাকা ইনকাম করে ভুলে যাস না, এই টাকা দেওয়ার মালিক তিথির হবু স্বামী। আর তাছাড়াও তোকে সাহস কে দিয়েছে আবিরের সাথে এমন আচরণ করার? কিন্তু মা, উনি যা বলছে সব মিথ্যে কথা বলছেন, অনুনয়কারী মুখ ছেলেটা। ব্যাস, আর কিছু না বলতে দিয়েই নিশির মা নিশিকে তার দিকে ঘুরিয়ে প্রচণ্ড জোরে একটা থাপ্পড় মারলেন। নিশির মা এমনিতে খুব ভালো মানুষ হলেও রেগে গেলে তিনি ভয়ঙ্কর রূপ ধারণ করেন। তখন নিশির বাবাও ভিজে বিড়াল হয়ে থাকেন তার সামনে। এদিকে আবিরের হাত থেকে পরপর দুটো চড় খাওয়ার পর আবার নিজের মার হাতে আরও একটা চড় খেয়ে নিশি এবার আর নিজেকে আটকাতে পারল না, ভা ভা করে কেঁদে ফেলল। আবির বুঝতে পারিনি যে নিশির মা এমন কিছু করব। কি হচ্ছেটা কি? মেয়েটা বড় হয়েছে, তাকে এরকম ভাবে মারতে আছে নাকি? তুমি চুপ করে থাকবে একদম।
আজ তোমার জন্যই মেয়েটার এত অধঃপতন হয়েছে। আমি আবার কি করলাম? অসহায় ভাবে বলে নিশির বাবা। তুমি যদি ওর সব আবদার পূরণ না করতে তাহলে আজ এই মেয়ে এতটা মাথায় চড়ার সাহস পেত না। ওর এত সাহস কে দিয়েছে যে ও রাস্তাঘাটে ছেলেদের সাথে প্রেম করে বেড়াচ্ছে? তুমি এক্ষুনি ওর জন্য একটা ছেলে দেখো, তিথির বিয়ের পরেই এই মেয়েকে আমি বিদায় করব। তিনি আরও অনেক কথা শুনিয়ে দিলেন নিশিকে। আর নিশি বেচারি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর দুই হাতে নিজের চোখের জল মুছে যাচ্ছে। এর মধ্যে হঠাৎ আবির বলে উঠল, আন্টি আপনাদের সাথে আমার কিছু কথা আছে। কি বাবা? আসলে আমি চাইছি, মানে আমার বাবাকে আনলে ঠিক হতো এই বিষয়ে কথা বলতে, কিন্তু যেহেতু বাবা এখন ব্যস্ত আছে বিয়ের ঝামেলা নিয়ে, তাই আমি বলছি তিথির ঝামেলা মিটে গেলেই যত শীঘ্রই সম্ভব এই কাজটা সেরে ফেলতে চাইছি আমি। তাই আর কোনোরকম রিস্ক নিতে চাইছি না। নিশির মা এবং বাবা জিজ্ঞাসু দৃষ্টিতে আবিরের দিকে তাকালেন। আবির আবার বলতে লাগল, আসলে আমি চাইছি নিশিকে আমার বউ করতে, কারণ আমি চাই না ও অন্য কোন বাজে ছেলের চক্করে পড়ে নিজের জীবনটা নষ্ট করুক। আর এমনিতেই এর আগে কয়েকটা ছেলের সাথে ওকে আমি ঘুরতে দেখেছি। আবিরের এমন কথায় নিশি চোখ বড় বড় করে তার দিকে তাকালো। তারপর মনে মনে বলতে লাগলো, বাহ বেশ ভালো, নিজে আমাকে দুটো চড় দিল, তারপর মাকে দিয়েও চড় খাওয়ালো। এখন আবার আমাকে নিয়ে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে। আসলে সাহস নেই তো বাবা মাকে বিয়ের কথা বলার, তাই এমন মিথ্যা কথা বলছে। কথাগুলো ভাবতে ভাবতে আবিরের দিকে তাকিয়ে একটা মুখ ভেঙচি কাটল। এদিকে আবিরের এমন কথায় নিশির মা যেন হাতে আকাশেরও চাঁদ পেয়েছেন। এমনিতেই তিনি আবিরকে আগে থেকেই অনেক পছন্দ করতেন। তার ওপর তার এই হাদা মেয়ের জন্য এত ভালো একটা জামাই পাবে, এটা ভেবেই তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, তোমার প্রস্তাবে আমরা রাজি। কোন একদিন তুমি তোমার বাবা মাকে নিয়ে আসতে পারো আমাদের বাড়ি, কিন্তু আমি এত তাড়াতাড়ি নিশিকে বিয়ে দিতে চাচ্ছি না। তুমি চুপ করবে, একেই তো তোমার মেয়ে উল্টোপাল্টা কাজ করে বেড়াচ্ছে, তার ওপর এত ভালো একটা ছেলে বাসায় এসে যেচে প্রস্তাব দিচ্ছে আর তুমি তাকে পায়ে ঠেলছ। বলিহারি, তোমায় মেয়ের সাথে কি তোমারও বুদ্ধির লোপ পেয়েছে এই বুড়ো বয়সে? না, আসলে আমি আর কোনো কথা বলতে চাই না। আবির বাবা, আমরা রাজি। নিশি মার কথা শুনে আবির মুচকি একটু হাসল। তারপর নিশির দিকে তাকিয়ে বলতে লাগলো, জানতাম আন্টি আপনারা রাজি হবেন আমার প্রস্তাব। আর তিথির বিয়ের ঝামেলা মিটলেই আমি চাইছি ছোট্ট করে একটা অনুষ্ঠান করে বিয়েটা সেরে নিতে। বাবা মা সবাই জানে এই ব্যাপারে, শুধু আপনাদেরকেই বলা জানানো হয়নি। আচ্ছা আন্টি, তাহলে এখন আমরা আসি। এই বলে নিশির হাত ধরে যেতে নিলেই নিশির বাবা বলে উঠলেন, বাবা তুমি কি ওকে নিয়ে যাবে তোমার সাথে? হ্যাঁ আঙ্কেল, কেন, কোন প্রবলেম আছে? বিয়ে তো আর মাত্র 2 দিন বাকি, তাহলে ও এইখানে একা থেকে কি করবে? না নিয়ে যেও তোমার সাথে, কিন্তু বাসায় গিয়ে ও গালে একটু ওষুধ লাগিয়ে দিও, গালে অনেকটা কেটে গেছে। নিশি তার বাবার এমন আদর মাখা কণ্ঠ শুনে আবারও কেঁদে উঠল। তারপর বাবার দিকে তাকিয়ে বলে উঠল, আমি যাব না বাবা এনার সাথে, আমি এখানেই থাকব। নিশিকে আর কিছু বলতে না দিয়ে আবির বলে উঠল, ঠিক আছে আঙ্কেল, আমি ওকে ওষুধ লাগিয়ে দেব সময় মতন। এখন আমরা আসছি তাহলে। এই বলে নিশির হাত ধরে নিয়ে চলে গেল। নিশি চুপচাপ খাটের এক কোণে বসে আছে আর আবির আস্তে আস্তে ডেটল দিয়ে ঠোঁটের কাটা অংশগুলো ধুয়ে ওষুধ লাগিয়ে দিল। তারপর নিশির দিকে তাকিয়ে হাত দিয়ে নিশির চোখের জল মুছিয়ে দিল। নিশি অবাক হয়ে আবিরের দিকে তাকাতেই আবির মুচকি হেসে বলে উঠল, বলেছিলাম না সময় হলে জানতে পারবি আমি তোর কে? এখন বুঝতে পারছিস আমি তোর কে হয়? আর কখনো এমন ভুল যেন দ্বিতীয়বার না হয়, তাহলে তোর অবস্থা এর থেকেও খারাপ হবে, মনে থাকে যেন কথাটা। নিশি ছল ছল চোখে আবিরের দিকে তাকিয়ে বলে উঠল, আপনি একটা পচা লোক। আপনি ইচ্ছা করে মাকে দিয়ে আমাকে মার খাওয়ালেন। আপনার সাথে আমি আর কোনদিনও কথা বলবো না। চুপ, একদম চুপ, কোন কথা নয় আর। নিশির ঠোঁটে আঙুল রেখে তারপর কানের কাছে মুখ এনে মুচকি হেসে বলল, টিট ফর ট্যাট। দেখতে দেখতে তিথির গায়ে হলুদের দিন এগিয়ে এলো।
আবির ব্যস্ত ডেকোরেশনের কাজে সাহায্য করতে। গায়ে হলুদের অনুষ্ঠান বাড়ির পাশের ছোট্ট বাগানটায় অনুষ্ঠিত হবে। বাগানটায় ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে সাজানো হয়েছে। তিথিকে হলুদ শাড়ি পরানো হয়েছে আজ এবং কাঁচা ফুলের গহনা দিয়ে সাজানো হয়েছে। চুলগুলো বেনি করে এক সাইডে ছাড়ানো, দু হাতে সোনার দুটো মোটা বালা। খুব সুন্দর লাগছে আজ তিথিকে দেখতে, চোখ ফেরানো দায় হয়ে পড়েছে। বাড়ির সব মেয়েরাই হলুদ শাড়ি পরেছে, শুধু তফাৎ নিশির এবং তিথি শাড়ির পাড়ের রং লাল আর বাকি সবার শাড়ির পাড়ের রং সবুজ। তিথিকে সুন্দর করে সাজিয়ে স্টেজে আনা হলো। কিছুক্ষণের মধ্যেই গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। একে একে সবাই তিথিকে গায়ে হলুদ লাগিয়ে দিল। আবিরও এসেছিল তিথিকে গায়ে হলুদ দেবার জন্য, কিন্তু স্টেজের পাশে নিশির দিকে চোখ পড়তেই তার মুখ অটোমেটিক্যালি হা হয়ে গেল। তিথির সাথে নিশিকেও আজ অসম্ভব সুন্দর লাগছে। হলুদ শাড়ি, দুই হাতে চিকন চিকন চারটে সোনার বালা, কানে ছোট দুল, আর চুলে হাতখোপা করে তাতে বেলিফুল লাগানো। এই সামান্য সাজে নিশিকেও আজ খুব সুন্দর লাগছে। সবার শেষে নিশি আর আবির এসে তিথিকে গায়ে হলুদ লাগিয়ে দিল। নিশি আর চোখে একবার আবিরের দিকে তাকালো। আবিরকে রেড কালার সুতির পাঞ্জাবি আর সাদা চুড়ি প্যান্টে খুব সুন্দর লাগছে। পাঞ্জাবির হাতাগুলো কোনোই পর্যন্ত গোটানো আর হাতে একটা রিস্ট ওয়াচ। সব মিলিয়ে আবিরকেও আজ খুব সুন্দর লাগছে। তবুও নিজেকে কন্ট্রোল করে আরও একবার আর চোখে তাকিয়ে নিজের চোখ নামিয়ে নিল। তিথির পুরো গা হলুদময় হয়ে গিয়েছে। তিথি তাই ফ্রেশ হওয়ার জন্য স্টেজ ছেড়ে নিজের রুমের দিকে অগ্রসর হতে লাগল। নিজের রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে সামনের দিকে তাকাতেই তিথি অবাক হয়ে গেল। হাত দিয়ে একবার চোখ কচলে আবার সামনের দিকে তাকালো সে, কিন্তু আবারও সেই একই প্রতিচ্ছবি দেখতে পারছে সে। হ্যাঁ, তার সামনেই দাঁড়িয়ে আছে তার প্রিয় মানুষটা, যে কিনা আজ রাতে পর তার স্বামী হবে। মানুষটি আর কেউ নয়, নিলয়। কাঁচা হলুদ কালারের পাঞ্জাবি, সাদা চুড়ি প্যান্ট, পাঞ্জাবির হাতা গুটানো, আর এক হাতে রিস্ট ওয়াচ। নিলয় চুল এমনিতেই খুব সিল্কি, সুতরাং সামান্য হওয়াতেই তার চুল কপালে এসে পড়ছে বারবার। তিথি চোখ ফেরাতে পারছে না আজ মানুষটার দিক থেকে। তিথির এমন তাকানোতে নিলয় কিছুটা মুচকি হেসে তিথির দিকে এগোতে লাগল। আস্তে আস্তে সে তিথির অনেকটা কাছে এসে দাঁড়ালে। তিথি এবার হুঁশে এলো। নিলয় থেকে দূরে যেতে চাইলেই নিলয় তার দুই বাহু ধরে দরজার সাথে চেপে ধরল। তারপর তিথিকে আপাদমস্তক পর্যবেক্ষণ করতে লাগল। কিছুক্ষণ পর তিথির চোখে চোখ রেখে নিশামো কণ্ঠে বলে উঠল, এই মারাত্মক সাজে সাজতেন আজ তোমায় কে বলেছে তিথু পাখি? নিলয়ের এমন কথায় তিথি কিছুটা কেঁপে উঠল। তারপর নিলয়ের দিকে তাকিয়ে কাপা গলায় বলে উঠল, আপনি এখানে কি 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 করছেন? আপনার তো আর কিছু বলতে দিল না নিলয় তাকে। তার আগেই নিজের বৃদ্ধা আঙ্গুল দিয়ে তিথির ঠোঁটে হালকা করে স্লাইড করতে লাগল। তারপর তিথির চোখের দিকে তাকিয়ে দুই হাতে তিথির কোমর শক্ত করে পেঁচিয়ে বলে উঠল, শিশস চুপ। এত কথা যদি তুমি বলো তাহলে আমি যে কাজে এসেছি সেই কাজটাই তো করতে পারবো না। তিথি একটা ঢোক গিলে জিজ্ঞেস করল, কি কি কাজ? নিলয় মুচকি হেসে বলে উঠল, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, যে কাজটা না করলে আমার ভীষণ বিপদ। দেখো পাখি, এমনিতেই এরকম সাজ সেজে আমার মাথা তুমি অলরেডি খারাপ করেই দিয়েছ। তার ওপরে আমি নিজের বাড়ি অতি কষ্টে পালিয়ে আবার তোমাদের বাড়ির সবার চোখে ফাঁকি দিয়ে তোমার রুমে প্রবেশ করেছি। কোথায় একটু নিজের হবু স্বামীকে আদর যত্ন করবে তা নয়, তাকে হাজারটা প্রশ্ন করতে শুরু করেছে। না মানে আপনি এ সময় এখানে? তাই? আরে বউ, আমার এখানে থাকবে না তো কোথায় থাকবো আমি? এই জন্য লোকেরা একদম ঠিকই বলে বাচ্চা মেয়েকে কোনোদিনও বিয়ে করতে নেই। তাহলে আমাকে বিয়ে করছেন কেন? বিয়ে না করলেই পারতেন, কিছুটা অভিমানী সুরে বলে উঠল তিথি। আরে বউ, রাগ করছো কেন? আরে বাবা, দেখতে হবে না আমার বউকে গায়ে হলুদের সাজে কেমন লাগছে? তাই জন্য তো তোমাকে দেখতে এসেছি। আর এমনিতেও একবার দেখো আমাকে ভালো করে, আমি এখন আমার গায়ে হলুদই দিইনি। নিলয়ের কথা শুনে তিথি একবার নিলয় দিকে তাকিয়ে দেখল সত্যি তার গায়ে হলুদের ছিটে ফোঁটাও নেই। তিথি অবাক হয়ে নিলয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল,
কি, আপনার এখনো হলুদ লাগানো হয়নি? হুম তো, কিন্তু কেন? তোমার থেকে সবার প্রথম হলুদ লাগাবো বলে কাউকে আমি হলুদ লাগাতে দিইনি। মা, মানেটা খুবই পরিষ্কার। এই বলে নিলয় তিথিকে নিজের সাথে সম্পূর্ণ মিশিয়ে নিল। তারপর তিথির দিকে ঝুঁকে পড়ল কিছুটা। নিলয়কে এমন ঝুঁকে পড়তে দেখে তিথি নিজের মাথাটা সরানোর চেষ্টা করল, কিন্তু পারল না। নিলয় তাকে দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরায় সে কিছুতেই নিজেকে নিলয়ের থেকে ছাড়াতে পারছে না। বৃথা চেষ্টা করো না পাখি, আমি যতক্ষণ না তোমায় ছাড়ব না ততক্ষণ তুমি চাইলেও আমার কাছ থেকে ছাড়া পাবে না। এই বলে নিলয় নিজের গাল তিথির গালের সাথে লাগিয়ে দিল। তারপর তিথির গাল থেকে নিজের গালে হলুদ লাগিয়ে নিল। নিলয়ের এমন আচরণে তিথি পুরো শরীর অবশ হয়ে উঠল। নিলয় ক্লিন শেভিং করলেও নিলয়ের গালের ছোট ছোট দাড়ির খোঁচায় তিথি নরম গালে কিছুটা ব্যথার অনুভূতি হল। নিলয় তিথির দিকে তাকিয়ে বলল, এখন তোমার কাছ থেকে প্রথম হলুদ মেখে নিলাম। এবার আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না, নইলে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারবো না। ভালো থেকো পাখি, আর শুধু আজকের রাতটা। ব্যাস, এরপর তোমাকে আমি আমার ছোট্ট নীরের রাজরানী করে নিয়ে যাব, যেখানে আমরা ছোট্ট একটা টোনাটুনির সংসার সাজাবে। এই বলে তিথির কপালে একটা গভীর চুমু এঁকে ব্যালকনি থেকে নিচে নেমে গেল। নিলয় চলে যাওয়ার পর তিথি কপালে হাত দিয়ে আনমনে হেসে উঠল। এদিকে আবির বেশ কিছুদিন ধরে খেয়াল করছে নিশি তাকে এড়িয়ে চলছে। এই ব্যাপারটা আবিরের কিছুতেই ভালো লাগছে না। যখনই সে নিশির কাছে আসে তখনই কিছু না কিছু একটা অজুহাতে দিয়ে সে তার থেকে দূরে চলে যায়। আবির আনমনেই ভাবছিল কথাগুলো। হঠাৎ দেখল নিশি তার সামনে দিয়ে যাচ্ছে। নিশিকে দেখে আবির তাকে ডাকল নিজের কাছে আসার জন্য। আবিরের ডাকে নিশি একবার তার দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে নিজের চোখ সরিয়ে নিল। তারপর ধীরে পায়ে তার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, বলুন কি হয়েছে? আমাকে এক গ্লাস পানি দে তো। নিশি আবিরের কথার উত্তর না দিয়ে রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পর এক গ্লাস পানি এনে আবিরের হাতে ধরিয়ে দিল। আবির কিছু বলতে যাবে তার আগে নিশি সেখান থেকে চলে গেল। আবির নিশি যাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর পানি খেয়ে নিজের কাজে চলে গেল। হুট করেই নিশির লেহেঙ্গার আঁচল টেনে খুলে নিল আবির। নিশি বিস্মিত চোখে আবিরের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগের কথা, নিচে মেহেন্দির অনুষ্ঠান হচ্ছিল। সবাই নিজেদের হাতে নিজেদের মনের মতো মেহেন্দি লাগাতে ব্যস্ত। মেহেন্দির জন্য মেহেন্দি আর্টিস্ট ভাড়া করে আনা হয়েছে, তাই বড় ছোট কেউই বাদ যাচ্ছে না নিজেদের হাতে মেহেন্দি লাগাতে। তিথি হালকা সবুজ রঙের লেহেঙ্গা, দুহাত ভর্তি চুড়ি, গলায় সুন্দর নেকলেস, দুপায়ে নূপুর, কোমরে কোমর বন্ধনী, চোখে গাঢ় করে কাজল, ঠোঁটের লাল কালারের লিপস্টিক আর মুখে হালকা মেকআপ। ব্যাস, এতেই তিথিকে খুব সুন্দর লাগছে। নিশিকেও খুব সুন্দর লাগছে দেখতে। গোলাপি কালারের লেহেঙ্গা, সাথে ম্যাচিং করে চুড়ি পরেছে দুই হাতে, ঠোঁটে মিষ্টি কালার লিপস্টিক, চোখে আইলাইনার মোটা করে পরানো, গলায় শুধু একটা চেনও পরেছে। নিশি কোমর বন্ধনী পরেনি, পায়ে শুধু নূপুর পরেছে। নিশি তিথির পাশেই বসেছিল প্রথম থেকে। তিথির মেহেন্দি পরানো প্রায় শেষ। এরপর তার পালা মেহেন্দি পরার। অনেকক্ষণ ধরে একভাবে তিথির পাশে বসে থাকার জন্য কিছুটা আনইজি ফিল করছিল, তাই একটু ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই এই পরিস্থিতির শিকার হল সে। আবির যে এমন কাজ করতে পারে তা নিশির ধারণার বাইরে ছিল। আবিরের এতদিনের ব্যবহার মুখ বুজে সহ্য করতে পারলেও আজ তার এমন কাজের পর নিজেকে শান্ত রাখতে পারল না সে। চোখে রাগের আগুন জ্বলে উঠল। আবিরের গালে একটা প্রচণ্ড জোরে চড় বসিয়ে দিল। নিশি যে এমন কিছু করতে পারে তা আবিরের জানা ছিল না। আগে থেকেই রেগেছিল আবির, এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। দেয়ালের সাথে চেপে ধরল নিশিকে। নিজেকে ছাড়ানোর সর্বাত্মক চেষ্টা করে। এবার চেঁচাতে লাগল নিশি, সাথে গড়িয়ে পড়ছে চোখের জল। ছাড়ুন, ছাড়ুন আমায়। এটা কোন ধরনের অভদ্রতা? চেঁচিয়ে টলটলে চোখে বলে নিশি। ওহ, এখন অভদ্রতা? নিজে যখন ছেলেদের সাথে ঢলাঢলি করো তখন ওইটাকে বুঝি খুবই ভদ্রতা বলে? আরো জোরে চেপে ধরে আবির।
নিশি কিছুক্ষণ আবিরের দিকে অবাক চোখে তাকিয়ে বলে উঠল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার আবির আহমেদ। আমি কিছু বলছি না তার মানে এই নয় যে আপনি আমাকে যা তা বলবেন। আমি এতদিন চুপ করে থাকলেও আর চুপ করে থাকব না, রাগী চোখে বলে নিশি। ও রিয়েলি? তো কি করবে আমায় শুনি? যাদের সাথে ধলাধলি করছিলে তারা নিশ্চয় খুব ভালো তাই না? তো কোথায় কোথায় টাচ করেছে শুনি? খুব ভালো লেগেছে বুঝি? দাঁতে দাঁত চেপে বলে উঠে আবির। আবিরের ভাষা শুনে নিশি হতবাক। এই মানুষটা তাকে এতটা ভুল বুঝবে সে বুঝতে পারেনি। আসলে তিথির কয়েকজন কাজিন নিশির সাথে কথা বলছিল। যেহেতু তারা নিজের ইচ্ছায় তার সাথে কথা বলছিল, তাই সে না করতে পারেনি। তো নিশিও তাদের সাথে হেসে হেসে কথা বলছিল। তাদের মধ্যে একজন ছেলে নিশির বেশ গা ঘেঁষে কথা বলছিল। নিশি প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পেরে সেখান থেকে সরে আসে। আর আবির ঠিক সেই সময়টা দেখেছে যখন ছেলেটা নিশির গা ঘেঁষে কথা বলছিল আর নিশি হাসছিল। এইটা দেখেই তার মাথা খারাপ হয়ে গিয়েছিল। এবার নিশি আর চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারল না। ডান হাতটা হেঁচকা টানে ছাড়িয়ে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আবিরের গালে চড় বসাল। রাগের মাথায় কাজটা করলেও আবিরের চোখের দিকে তাকিয়ে থমকে গেল। রক্তলাল চোখগুলোতে নিশি যেন তার ধ্বংসই দেখতে পাচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই নিশির ঠোঁটগুলি নিজের আয়ত্তে নিয়ে নিল আবির। নিজের রাগগুলোকে নিশির ঠোঁটের উপর ঝাড়তে ব্যস্ত সে। অসহ্য যন্ত্রণায় নিজেকে ছাড়াতে ব্যর্থ হয়ে চোখ খিচে পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে নিশি। আবির কেন এমন করছে কিছুই বুঝতে পারছে না নিশি। আবির তো এমন ছিল না, তাহলে আজ কেন এমন করছে সে? আবিরের কামড়গুলো এখন ভালোবাসার পরশে পরিণত হয়েছে। নিশির ঠোঁটে পাগলের মতো কিস করে চলেছে সে, আর হাত দিয়ে কোমরে ধীরে ধীরে স্লাইড করছে। আবির যেন নিশিতে ডুব দিতে চাইছে। গভীর রূপ নিচ্ছে তার ভালোবাসার স্পর্শগুলো। নিশির শরীর কেঁপে কেঁপে উঠছে। এবার আর সহ্য করতে না পেরে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিল আবিরকে। ধাক্কায় তাল সামলাতে না পেরে দু পা পিছিয়ে গেল সে। ফ্লোরে ধপ করে বসে পড়ে দুই হাতে মুখ চেপে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে শুরু করল নিশি। আজ তিথির বিয়ে, তাই সকাল থেকে সবাই বিয়ের আয়োজনে ব্যস্ত। তিথি বারবার নিশিকে খেয়াল করছে। কাল রাত থেকে খেয়াল করছে নিশি কি যেন নিয়ে খুব গভীর চিন্তায় মগ্ন। কাল রাতের ওয়াশরুম থেকে আসার পর নিশি একদম চুপচাপ। নিশিকে এই নিয়ে বেশ কয়েকবার জিজ্ঞেস করলেও সে কোনো জবাব দেয়নি। কথাটাকে বারবার এড়িয়ে গিয়েছে, তাই তিথি আর কিছু বলেনি। এইদিকে নিশির বাবা আর আবিরের বাবা সেই কখন থেকে একটা ঘরের মধ্যে দরজা বন্ধ করে কি যেন একটা বিষয় নিয়ে দুজন আলোচনা করছে। এখনো বেরোনো নামগন্ধও নেই। তিথি বুঝতে পারছে না হঠাৎ তাদের মধ্যে কি বিষয় নিয়ে এত কথা হচ্ছে। দুপুরবেলা সবাই বসে লাঞ্চ করছিল, হঠাৎ নিশি আর আবিরের বাবা টেবিলে এসে বসল। কিছুক্ষণ পর নিশির বাবা নিশিকে উদ্দেশ্য করে বলতে লাগল, আমরা তোমার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি। কথাটা শুনে নিশি তার বাবার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। তিথিও আগ্রহী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমরা তোমার বিয়ে ঠিক করেছি আর সেটা আজই হবে। তিথির বিয়ের সাথেই তোমার আর আবিরের বিয়ে দিয়ে দিতে চাচ্ছি আমরা। এতে কারোর কোনো আপত্তি নেই, সবাই রাজি এই বিয়েতে। এটা তুমি কি করে ঠিক করতে পারলে বাবা? আমাকে কিছু না জানিয়ে এরকম হুট করে কি করে সিদ্ধান্ত নিতে পারলে তুমি? উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠল নিশি। আস্তে কথা বল, এখানে তোমার থেকে বড় অনেকে আছে, সুতরাং ভদ্রতা বজায় রাখো, গম্ভীর মুখে বলল নিশির বাবা। নিশি নিজেকে সংযত করে চেয়ারে বসে পড়ল। এইদিকে তিথি হা করে তাদের কথাগুলো শুনছে, কি হচ্ছে কেন হচ্ছে কিছুই তার ছোট্ট মাথায় ঢুকছে না। আর আবির তো কোন কথাই বলছে না, নিজের মতো খেয়েই যাচ্ছে, এমন ভাব করছে যেন সে আগে থেকে সবকিছু জানত। নিশির বাবা শান্ত কণ্ঠে বলতে লাগল, দেখো এমনিতেই তোমার আর আবিরের বিয়ে ঠিক ছিল আগে থেকেই, তাই আমরা ভাবছি দেরি না করে দুজনের বিয়ে একসাথেই সেরে ফেলতে। কারণ এরপর আবির ব্যস্ত হয়ে পড়বে, তখন কিছুতেই বিয়ে করা সম্ভব হয়ে উঠবে না। তাই এখন একটা ভালো মুহূর্ত আছে, আমরা এটাকে হারাতে চাইছি না। সবাই রাজি আছে এতে?
আশা করি তুমি আর কোন সিন ক্রিয়েট করবে না এই বিষয়ে। এই বলে তিনি উঠে গেলেন। এক এক করে সবাই উঠে গেল টেবিল থেকে। নিশি চুপচাপ এক ধ্যানে বসে আছে আর তিথির মাথায় এখনো ঢুকছে না এই বিষয়টা যে কি থেকে কি হয়ে গেল। পার্লার থেকে সাজানোর লোক এসেছে। তিথি এবং নিশিকে একসাথে সাজানো হচ্ছে। তিথি এটা দেখে অবাক হচ্ছে যে তার এবং নিশির বিয়ের সাজ হুবাহু এক, শুধু বিয়ের বেনারসির রংটা আলাদা। নিশিও প্রথমে অবাক হয়েছিল তার এবং তিথির বিয়ের সাজ প্রায় এক হওয়ায়। কিছুক্ষণ পর তারা নিশি এবং তিথিকে সাজিয়ে দিল। দুজনকে খুব সুন্দর লাগছে দেখতে আজ। তিথি আজ লাল বেনারসি আর গা ভর্তি গয়নায় সেজেছে, আর নিশি নীল বেনারসি আর গা ভর্তি গহনা দিয়ে সেজেছে। নিশি কোন কথা বলছে না, চুপচাপ বসে রয়েছে। সাজানোর পর তাদের দুজনকে স্টেজে বসিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর নিলয় এসে পৌঁছালো। নিলয় আজকে রেড কালারের শেরওয়ানি পরছে আর মাথায় পাগড়ি, আর এইদিকে আবির আজ স্কাই কালারের শেরওয়ানি পরেছে আর মাথায় পাগড়ি। এদের দুজনকেও আজ খুব সুন্দর লাগছে। কিছুক্ষণ পর বিয়ে পড়ানো শুরু হলো। প্রথমে তিথির বিয়ে পড়ানো শুরু হলো। তিথিকে কবুল বলতে বললে তিথি বলে ফেলল, এরপর নিলয়কে বলতে বললে নিলয় বলে দিল। তারপর তাদের বিয়ে সম্পন্ন হলো। এরপর আবির আর নিশির বিয়ে পড়ানো শুরু হলো। নিশিকে কবুল বলতে বললে সে কিছুটা সময় নিয়ে তারপর কবুল বলে দিল, আর আবিরের পালা এলে সে আর সময় নষ্ট না করে সেও কবুল বলে ফেলল। এইভাবে তাদের বিয়ে সম্পন্ন হলো। তারপর ফুল দিয়ে সাজানো খাটে বসে আছে নিশি। এখনো সে চুপ করে বসে আছে। ইতিমধ্যে যে তার জীবনে একটা নতুন পর্ব শুরু হয়ে গিয়েছে সেই বিষয়ে তার কোনো খেয়ালই নেই। হঠাৎ রুমের দরজা আওয়াজ হওয়ায় নিশি সেদিকে তাকিয়ে দেখল আবির রুমে প্রবেশ করেছে। আবিরকে দেখে নিশি নিজের মুখ ঘুরিয়ে নিল। আবির রুমে প্রবেশ করে নিশির দিকে একবার তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে নিশির পাশে বসল। আবিরের উপস্থিতি নিজের পাশে অনুভব করলেও নিশি কোনো কথা বলল না, চুপচাপ বসে থাকল। নিশির কোনো সাড়া শব্দ না পেয়ে আবির নিশির কাঁধে হাত রাখল, কিন্তু এবারেও নিশি নিশ্চুপ। নিশির এরূপ আচরণে আবির যেন একটু অবাক হল না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিশিকে নিজের দিকে ঘুরিয়ে বলতে লাগল, দেখো আমি মানছি হঠাৎ করে এইভাবে বিয়েটা হওয়ায় তুমি মন থেকে মেনে নিতে পারছো না, কিন্তু দেখো এমনিতেও আমার আর তোমার বিয়ে আগে থেকেই ঠিক ছিল। আর আবিরকে আর কিছু বলতে না দিয়ে নিশি বলে উঠল, আপনার দেরি হয়ে যাচ্ছে। মানে? কিছুটা অবাক হয়ে বলে উঠে আবির। আবিরের দিকে তাকিয়ে বলে উঠে নিশি, মানেটা খুবই পরিষ্কার। আপনি তো আমাকে ভোগ করার জন্যই বিয়েটা করেছেন, নিন আসুন আমাকে ভোগ করুন। বলেই নিজের গা থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিল। নিশি চিৎকার করে উঠে আবির। চিৎকার করছেন কেন? আমি তো কোনো ভুল কিছু বলিনি। আপনি তো আমাকে ভোগ করার জন্যই এত তাড়াতাড়ি আমার মতো ছাড়াই বিয়েটা করলেন। আবির নিশির কাছে গিয়ে শাড়ির আঁচলটা পরিয়ে দিয়ে বলল, দেখো নিশি আমার কথা। নিশি এবার আবিরের মুখোমুখি দাঁড়িয়ে বলতে লাগল, ব্যাস আমি অনেক দিন ধরে অনেক কথা শুনেছি আপনার। আজ আমি বলবো আর আপনি শুনবেন। কি ভেবেছেন আমাকে আপনি আপনার কেনা সম্পত্তি? যখন লজ্জা ভয় ভয় ত্যাগ করে রাস্তা ভর্তি লোকের সামনে আমি আপনার কাছে আমার মনের কথাগুলো প্রকাশ করলাম, তখন আপনি কি করলেন? এক রাস্তা লোকের সামনে আমাকে চড় মেরে আমার নিজের যোগ্যতা দেখিয়ে দিলেন। এর জন্য তো আমি আপনাকে কোনো প্রকার দোষারোপ করিনি, চলেই তো গিয়েছিলাম আপনাকে ছেড়ে সারা জীবনের মতো। তাহলে কেন আপনি আবার আমার জীবনে এলেন? কেন আবার জোর করে নিজের জীবনের সাথে আমাকে বাঁধার জন্য এতটা মরিয়া হয়ে গেলেন? আর আজ বিয়েটা এমন হুট করেই করে নিলেন। একবারও কি আমার মতামত নেওয়া প্রয়োজন বোধ করেছিলেন? একবারও কি আমার মনে কি আছে এটা বোঝার চেষ্টা করেছেন? না, আপনি তা করেননি। আপনি শুধু নিজের টাই ভেবে এসেছেন সেই প্রথম থেকেই। আমি কি চাই না চাই এই নিয়ে সেই বিষয়ে ভাববার মতন আপনার সময়ই নেই। কিন্তু শুনে রাখুন, আমি আপনাকে ভালোবাসতাম একসময়, বিশ্বাস করুন নিজের থেকে অনেক অনেক বেশি ভালোবাসতাম আমি আপনাকে, কিন্তু এখন আমার মনে আপনার জন্য বিন্দুমাত্র ভালোবাসা নেই। যা আছে তা শুধু ঘৃণা।
যতই আপনি আমাকে বিয়ে করুন না কেন স্বামী হিসাবে আপনি শুধু আমার দেহ পাবেন কিন্তু মন কখনই পাবেন না। আবির এতক্ষণ চুপ করে নিশির কথা শুনছিল। আজ সে একটা কথা বলেনি, নিশিকে বলবেই বাকি। সে তো সত্যিই নিশির সাথে চরম অন্যায় করেছে। এতদিন নিশির মতের কোনো পরোয়াই করেনি। নিজের সিদ্ধান্তকে নিশির উপর চাপিয়ে দিয়েছে এক প্রকার জোর করে। না, হার সে এই ভুল করবে না, তাই সে আজ নিশিকে বলতে দিয়েছে। আবির নিশির দিকে অসহায় নজরে একবার তাকিয়ে বলে উঠল, নিশি, ভালোবাসি বলেই এত তাড়াতাড়ি বিয়ে করেছি। তোমাকে ভোগ করব বলে নয়। শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। এই বলে আবির বাইরে চলে গেল। নিশি এতক্ষণ নিজের কান্না চেপে রাখলেও এবার আর পারল না। আবির চলে যাবার সাথে সাথেই কেঁদে উঠল হু হু করে। আবিরকে এইভাবে কথাগুলো বলতে চাইনি সে, কিন্তু আর কত সহ্য করবে। মানুষটাকে ভালোবাসে বলেই তো এতদিন তার সবকিছুই সহ্য করেছে, কিন্তু এইভাবে হঠাৎ করে বিয়েটা কিছুতেই যেন মেনে নিতে পারছে না। তাই আজ সে রাগের বশে এই কথাগুলো বলল। সে মানুক আর না মানুক, ভালো তো সে আবিরকেই বাসে। এইসব কথাগুলো ভাবতে ভাবতেই মেঝেতে বসেই ঘুমিয়ে পড়েছে। তিথি ড্রেস চেঞ্জ করে সবুজ রঙের একটা পাতলা শাড়ি পরে ড্রেসিং টেবিলের সামনে বসে তিথি চুল আঁচড়াচ্ছিল। নিলয় খাবার আনতে নিচে গিয়েছিল। কিছুক্ষণ পর রুমে এসে তিথির পিছে দাঁড়ায়। নিলয়কে দেখে তিথি কিছু বলতে যাবে তখনই নিলয় বলে উঠল, আগে খেয়ে নাও, পরে কথা হবে। তিথি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর দুজনে একসাথে ডিনার করে নিল। ডিনার শেষে তিথি নিলয়কে বলল, চলুন না একটু ছাদ থেকে ঘুরে আসি। এখন এই সময়? আমার না খুব ইচ্ছে নিজের প্রিয়জনের কাঁধে মাথা রেখে একসাথে চন্দ্রবিলাস করার। ও তাই? তা ম্যাডামের প্রিয়জনের নামটা কি জানতে পারি? আছে কেউ একজন। এই আপনি নিয়ে যাবেন কিনা বলুন তো, নইলে আমি নিজেই চলে যেতে পারবো। এই বলে উঠে যেই যেতে যাবে অমনি নিলয় ওকে কোলে তুলে নিয়ে বলে উঠল, থাক, আপনাকে আর কষ্ট করতে হবে না। নিজের বউয়ের সামান্য ইচ্ছাটুকু পূরণ করতে পারি আমি। নিলয়ের কথায় তিথি মুচকি হেসে দুহাত দিয়ে নিলয়ের গলা জড়িয়ে ধরল। তারপর নিলয় ওকে নিয়ে ছাদে আসে। ছাদের দোলনায় তিথিকে বসিয়ে দিয়ে নিজে তিথির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তিথি নিলয়ের মাথায় হাত বুলাতে বুলাতে আকাশের দিকে তাকিয়ে রইল। দুজনে আজ একসাথে চন্দ্রবিলাস করতে ব্যস্ত। কিছুক্ষণ পর তিথির নিলয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা, নিশির বিয়েটা এমন হুট করে না হলেই পারত। বেচারা খুব কষ্ট পেয়েছে। তিথির কথা শুনে নিলয় তিথির দিকে তাকিয়ে বলে উঠল, নিজের ভালোবাসার মানুষকে সারা জীবন নিজের করে নেবার জন্য সবাই চাই। আর আবির ভাইয়া ওর ব্যতিক্রম নয়। তিনি নিশিকে খুব ভালোবাসেন, কিন্তু তাই বলে এমন হুট করে বিয়ে? এই যে ম্যাডাম ভাইয়া একদম ঠিক কাজ করেছেন। তাই বলে এমন জোর করে? ম্যাডাম নিজের ভালোবাসার মানুষকে সারা জীবন নিজের কাছে পেতে সবাই চাই। ভাইয়াও তার ব্যতিক্রম নয়। তার মানে আপনি সব জানতেন, আগে থেকে আমাকে বলেননি কেন? জান, আপনার সাথে কোন কথা নেই। কিছুটা রেগে বলে উঠল তিথি। নিলয় মুচকি হেসে বলে উঠল, সব কথা বাচ্চাদের জানতে নেই। কি, আমি বাচ্চা? তাহলে এই বাচ্চাকে বিয়ে করলেন কেন? কিছুটা অভিমানী সুরে বলে উঠল তিথি। নিলয় তিথিকে শক্ত করে জড়িয়ে ধরে তিথির পেটে মুখে গুজে বলে উঠল, এ বিয়ে না করে যে আর উপায় নেই। এই বাচ্চাটাকে ছেড়ে যে আমি চলতে পারবো না এক মুহূর্তও। কারণ এই বাচ্চা মেয়েটাকে যে অনেক দিন আগেই আমি আমার এই মন দিয়ে দিয়েছি। নিলয়ের কথা শুনে তিথি অজান্তেই হেসে ফেলল। তিথি মনে এক অজানা ভালো লাগা কাজ করতে লাগল। পুনরায় সে নিলয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। কিছুক্ষণ পর নিলয় বলে উঠল, তিথি। তিথি খুব অবাক হলো নিজের নাম নিলয়ের মুখে শুনে। সচরাচর নিলয় তাকে তিথি বলে ডাকে না। যখন সে খুব রেগে থাকে কিংবা কোন সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করে তখনই তাকে তিথি বলে ডাকে। নিলয় আবার তিথির দিকে তাকিয়ে বলে উঠল, তিথি। হ্যাঁ বলুন, শুনছি। আমি তোমার কাছ থেকে একটা সত্যি কথা লুকিয়েছি, অনেকদিন ধরে লুকিয়ে আসছি তোমার কাছ থেকে।
বলতে পারো কিছুটা তোমাকে হারানোর ভয় আর জোরতার মাঝে এতদিন আমি আটকা পড়েছিলাম, কিন্তু আমি চাইছি আজকে তোমার কাছে এই বিষয়টা ক্লিয়ার করে নিতে, কারণ আমি চাই না আমাদের এই সম্পর্ক মিথ্যা কোনো কিছু দিয়ে শুরু হোক। তিথি অবাক হয়ে নিলয়ের কথাগুলো শুনছিল। নিলয় কিছুটা থেমে আবার বলে উঠল, আমি একজন বিজনেসম্যান, এছাড়াও আমার একটা অন্য পরিচয় আছে। আমি একজন মাফিয়া। বিশ্বাস করো, তোমাকে আমি অনেক আগেই কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু তোমাকে হারানোর ভয় আমাকে বারবার বাধা দিয়েছে এই কথাটা তোমার কাছ থেকে লুকানোর জন্য, কিন্তু আর আমি চাই না তোমার কাছ থেকে লুকাতে। তিথু, এই সত্যি জানার পর তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? ছলছল চোখে তাকিয়ে বলে নিলয়। তিথি এখনো কিছুটা বিস্ময় নিয়ে নিলয়ের দিকে তাকিয়ে আছে, কিন্তু পরক্ষণেই নিলয়কে অবাক করে তিথি হেসে উঠল। তারপর নিলয়ের হাত নিজের হাতের মুঠো এনে বলে উঠল, আপনি কি ভেবেছেন এই সামান্য কথার জন্য আমি আপনাকে ছেড়ে চলে যাব? কখনোই না মিস্টার, আর আমি এটা আগে থেকেই জানতাম। নিলয় অবাক হয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তুমি আগে থেকেই জানতে? কিন্তু কি করে? ভাইয়া আমাকে বলেছিল, যেদিন আমি ভাইয়াকে আপনার বিষয় বলেছিলাম, ওই দিন রাতেই ভাইয়া আপনার সম্পর্কে সব তথ্য জেনে আমাকে বলেছিল। তুমি আমাকে আগে বলনি কেন? আমি চেয়েছিলাম আপনার মুখ থেকে এই কথাগুলো শুনতে। নিলয় এক ঝটকায় তিথির কোল থেকে উঠে তিথিকে শক্ত করে জড়িয়ে ধরল। আই লাভ ইউ পাখি, তুমি জানো না আমি আজ কতটা খুশি। আই লাভ ইউ জান। বেশ কিছুক্ষণ পর তিথি জিজ্ঞাসা করল, আজ ঘুমুবেন না? নিলয় কিছুক্ষণ তিথির দিকে তাকিয়ে বলে উঠল, চলো। বলে তিথিকে পুনরায় কোলে তুলে নিচে নেমে গেল। রাতে তিথি নিলয়ের বুকে মাথা রাখে শুয়ে আছে। রাত গভীর হচ্ছে, এদিকে ঘন ঘন শ্বাস প্রশ্বাস বাড়ছে। নিলয় তিথির মুখটা কিছুটা উঁচু করে তিথির কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে তিথির দিকে এক তাকিয়ে বলে উঠল, পাখি আই লাভ ইউ। তিথি মুচকি হেসে বলে উঠল, আই লাভ ইউ টু মিস্টার। এখনো তো বললে না তোমার প্রিয়জনের নাম কি? তিথি নিলয়কে জড়িয়ে ধরে বলে উঠল, আপনি ছাড়া প্রিয়জন বলতে কে বা আছে আমার জীবনে? নিলয় ও তিথিকে গভীরভাবে জড়িয়ে ধরে স্লো ভয়েসে বলে উঠল, পাখি। মে আই। তিথি নিলয়ের দিকে তাকিয়ে মাথা নাড়ল, যার অর্থ হল হ্যাঁ। রাত যত গভীর হচ্ছে তত ঘন ঘন শ্বাস প্রশ্বাস বাড়ছে, কারণ আজ নিলয় তার বউকে নিয়ে ভালোবাসার সাগরে পাড়ি দিয়েছে। তিথির ঠোঁটজোড়া শুষে নিতে নিতে ওর শরীর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিল। তারপর তিথির গলায় নিজের ঠোঁট রাখতেই তিথি কুঁকড়ে গিয়ে নিলয়ের বুকে মুখ লুকিয়ে ফেলল। নিলয় আজ তার ভালোবাসার মানুষটিকে নিজের করে নেওয়ার নেশায় আচ্ছন্ন হয়ে পড়েছে অনেকটা বেশি। তাই তো তিথির লজ্জাকে উপেক্ষা করে তিথির গলায় চুমু দিতে থাকে নিলয়। ওর গলা ঘাড় ভরিয়ে দিচ্ছে ভারী ভারী চুমুতে। আজ আর কোন দূরত্ব নেই, সব দূরত্ব যেন ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দিচ্ছে। তিথিকে আপন করে নেয় ব্যস্ত নিলয়। আর তিথি, তার শ্বাস প্রশ্বাস ঘন থেকে আরো বেশি ঘন হচ্ছে, আর সেই সাথে পরিবেশটাও নেশামো হয়ে উঠেছে। দীর্ঘ রাতের অবসান ঘটিয়ে অবশেষে সূর্যের আলো পড়ল নিলয়ের বেডরুমে। চোখে আলো পড়াই তিথির ঘুম ভেঙে গেল। উঠে নিজেকে আর নিলয়কে একই চাদরের নিচে দেখতে পায়। তিথি উঠে বসে চাদরটা ভালমতো গায়ে জোড়াতেই দেখতে পেল নিলয় তার দিকে তাকিয়ে আছে। নিলয়ের থেকে লজ্জায় চোখ সরিয়ে নেয় তিথি। আজ তার ভালো লাগছে, কারণ সে পুরোপুরিভাবে নিলয়কে নিজের করে পেয়েছে। তবে খুব বেশি লজ্জাও হচ্ছে। নিলয় তিথির আরও একটু কাছে এসে একটু ঝুঁকে বলল, আই লাভ ইউ পাখি। আই লাভ ইউ টু নিলয়। তিথির কপালে চুমু দিয়ে নিলয় বলল, ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। নিশি ঘুম থেকে উঠে নিজেকে বিছানায় আবিষ্কার করল, কিন্তু তার স্পষ্ট মনে আছে যে সে মেঝেতে ঘুমিয়ে গিয়েছিল কাল। হঠাৎ ওয়াশরুমের দরজার আওয়াজে সেদিকে তাকিয়ে দেখল আবির সদ্য শাওয়ার নিয়ে বের হচ্ছে, গায়ে শুধু ব্ল্যাক কালারের ট্রাউজার আর গলায় একটা টাওয়াল জড়ানো। আবিরকে এমন অবস্থায় দেখে নিশি পলকহীনভাবে তাকিয়ে আছে তার দিকে। এখনো তার বিশ্বাস হচ্ছে না যে এই লোকটা তার স্বামী। নিশির খুব করে ইচ্ছা করছে লোকটাকে একবার জড়িয়ে ধরতে, কিন্তু দীর্ঘদিনের জমিয়ে রাখা অভিমানের কাছে কোথায় যেন এই সামান্য ইচ্ছাটুকুও পূরণ করতে বাধা পাচ্ছে সে। না, এত সহজে সে কিছুতেই লোকটাকে ক্ষমা করবে না।
তাকে কষ্ট পেতে হবে যেমনটা এতদিন নিশি পেয়ে এসেছিল। আবিরের ডাকে কল্পনার জগৎ থেকে বেরিয়ে এলো, কখন উঠলে? নিশি আবিরের প্রশ্নের কোনো উত্তর দেবার প্রয়োজন বোধ করল না। চুপচাপ বিছানা ছেড়ে উঠে আলমারি থেকে হলুদ রঙের একটা শাড়ি নিয়ে বাথরুমে চলে গেল। নিশিকে এমন নীরবে চলে যেতে দেখে আবির একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তারপর একটা ব্লু কালারের টি শার্ট পরে নিচে চলে গেল। এইদিকে তিথি আর নিলয় ব্রেকফাস্ট সেরে নিল। আজকে তাদের রিসেপশন, তিথি আর নিশির রিসেপশন একসাথেই হবে, তাই তারা ব্রেকফাস্টের পর তিথিদের বাড়িতে যাবে। রিসেপশন কমিউনিটি সেন্টারে আয়োজিত হবে। আবির অবশ্য তার আর নিশির রিসেপশনটা এখন করবে না বলেছিল, কিন্তু নিলয়ের জেদের কাছে তাকে অবশেষে হার মানতে হলো। ব্রেকফাস্টের পর দুজনে বেরিয়ে পড়ল। এদিকে অনেকক্ষণ হয়ে যাবার পরও নিশিকে নিচে আসতে না দেখে আবিরের মা আবিরকে উপরে পাঠালো নিশিকে ডাকার জন্য। আবির গিয়ে নিশিকে ডাকার জন্য রুমে প্রবেশ করতেই হা হয়ে গেল। নিশি অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিল শাড়ি পরার, বাট কিছুতেই তা পারছিল না। গতকাল আবিরের মার কাছ থেকে শাড়ি পরেছিল, বাট এখন কিছুতেই পরতে পারছে না। তাই বাধ্য হয়ে শাড়িটা কোনোমতে নিজের শরীরের পেঁচিয়ে খাটের এক কোণে বসেছিল। আর ঠিক সেই মুহূর্তে আবির ঘরে প্রবেশ করেছে। আবিরকে দেখে নিশি নিজেকে ঢাকতে ব্যস্ত, তখনই আবির হু হা করে হেসে উঠল। আবিরকে এমন হাসতে দেখে আর নিজের শাড়ি পরার ব্যর্থতা দেখে নিশি তেলেবেগুনে জ্বলে উঠল। আবিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, লজ্জা করে না এইভাবে নক না করে কোনো মেয়ের ঘরে ঢুকতে? আবির নিশির কথায় হাসা বন্ধ করে নিশির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে উঠল, ফর ইউর কাউন্ট ইনফরমেশন, এটা আমার রুম, আর তাছাড়াও এটা তুমি জানো না যে ঘরের মধ্যে ড্রেস চেঞ্জ করতে হলে সবার আগে দরজাটাকে বন্ধ করতে হয়? শুনুন, একে তো নিজে দোষ করেছেন, তার উপর আবার নিজের দোষ স্বীকার না করে উল্টে আমার উপর নিজের দোষ চাপিয়ে দিচ্ছেন। আচ্ছা, আমি দোষ করেছি? তা কি দোষ করেছি? এই বলে নিশির দিকে এক পা করে এগোতে এগোতে আবিরের এমন এগোনো নিশি যেই পিছতে যাবে অমনি তার পা লেগে কোনোমতে নিজের শরীরের পেঁচিয়ে রাখা শাড়িটা খুলে গেল। এমন হওয়াতে নিশি চোখ বড় বড় করে আবিরের দিকে তাকিয়ে আছে, আর আবির চরম বিস্মিত ফেস নিয়ে একবার নিশির দিকে আর একবার ফ্লোরে পড়ে থাকা শাড়িটির দিকে তাকিয়ে উচ্চস্বরে হেসে উঠল। হাসতে হাসতে খাটে শুয়ে পড়ল। নিশি ফ্লোর থেকে শাড়িটা তুলে কোনোরকম গায়ে পেঁচিয়ে আবিরের দিকে তাকিয়ে থাকল। আবিরের এমন হাসি আর নিজের এমন অপমান কিছুতেই সহ্য করতে না পেরে শব্দ করে কেঁদে উঠল। নিশির এমন হঠাৎ কান্না দেখে আবির অবাক হয়ে নিশির দিকে তাকিয়ে বলে উঠল, এই তুমি কাঁদছো কেন? আপনি হাসছেন কেন? ঠোঁট উল্টে পাল্টা প্রশ্ন করে নিশি। নিশির প্রশ্ন শুনে নিলয় মুচকি হেসে বলে উঠল, নিজের বউয়ের অক্ষমতা দেখে। আবিরের মুখে বউ ঢাক শুনে নিশির বুক ধুক করে উঠল। আবিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠল, নিজের বউয়ের অক্ষমতা দেখে কি এমন কেউ হাসে? আমাকে একটু সাহায্য তো করতে পারেন, তা না করে আমাকে দেখে হাসছেন। মুখ গোমরা করে। তোমার বুঝি হেল্প লাগবে? নিশি আবিরের দিকে তাকিয়ে বলে উঠল, হ্যাঁ, মাকে একটু ডেকে দিন না। কেন? বাহ রে, আপনি দেখছেন না আমি শাড়ি পরতে পারছি না। অনেকক্ষণ হয়ে গিয়েছে এখনো নিচে যাইনি, সবাই হয়তো আমার জন্য ওয়েট করছে। মা এখন আসতে পারবে না। কেন? আবিরের দিকে গোল গোল চোখে তাকিয়ে। মা এখন বিজি আছে। কি হেল্প করতে হবে দাও, আমি করে দিচ্ছি। নিশি আবিরের দিকে এক পলক তাকিয়ে বলে উঠল, না থাক, লাগবে না আপনার হেল্প। আমি বরং চুড়িদার পরে নিচ্ছি, পরে মার কাছ থেকে শাড়ি পরে নিবনি। এই বলে পিছনে ফিরতেই আবির বলে উঠল, হ্যাঁ পরো চুড়িদার। তারপর লোকজন যখন বলবে সেদের বাড়ির বউ বিয়ের পরের দিনই চুড়িদার পরেছে, তখন আর কি হবে? আমার মারি মাথা নিচু হয়ে যাবে। যাকে নিজের মেয়ে ভাবে সে যদি এমন করে আর কি করা যাবে? আচ্ছা, আমি নিচে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি নিচে চলে এসো ওকে। এই বলে দরজার দিকে এগোতেই নিশি ডেকে উঠল। এতক্ষণ সে আবিরের কথা শুনছিল। ঠিকই তো বলেছে আবির, বিয়ের পরের দিন সবাই তো মেয়েরা শাড়ি পরে, তাহলে ও কেন পরবে না? এদিকে নিশির ডাক শুনে আবির একটা ডেভিল মার্কা হাসি দিয়ে নিশির দিকে তাকিয়ে বলে উঠল, কি হয়েছে?
বলছি আমাকে একটু হেল্প করতে পারবেন? আমি, কেন আপনি পারেন না শাড়ি পরাতে? হ্যাঁ, ট্রাই করে দেখতে পারি। ওকে। অবশেষে অনেক চেষ্টার পর আবির নিশিকে শাড়ি পরাতে সক্ষম হলো। তারপর দুজনে নিচে নেমে ব্রেকফাস্ট করে নিল। কিছুক্ষণ পর তিথি আর নিলয়ও চলে এলো। বেশ কিছুক্ষণ গল্প করে আবির আর নিলয় ডেকোরেশনের কাজ দেখতে চলে গেল। বিকালে তিথি আর নিশিকে পার্লারে নিয়ে যাওয়া হলো, সেখান থেকে তাদের সাজিয়ে কমিউনিটি সেন্টারে নিয়ে যাওয়া হলো। তিথি আজ ব্ল্যাক কালারের লেহেঙ্গা পরেছে। অনেক ঘের লেহেঙ্গাটার পুরো লেহেঙ্গাটা হোয়াইট স্টোনের কাজ করা আর হোয়াইট কালারের হালকা স্টোনের কাজ করা, ওনার সামনের দিকে শাড়ির আঁচলের মতন পরিয়ে কোমর বন্ধ লাগানো। গলায় ভারী ডায়মন্ডের সেট, হাত ডায়মন্ডের ব্রেসলেট, মাথায় ক্রাউন, চোখ ভর্তি গাঢ় কাজল, ঠোঁটে রেড কালারের ম্যাট লিপস্টিক আর হালকা মেকওভার। চুলগুলো বিনুনি করে একপাশে রেখে কিছু চুল সামনের দিকে কার্লি করে রাখা হয়েছে আর চুলের একপাশে বেলিফুল সুন্দর করে লাগানো আছে। ব্যাসেতেই তিথিকে আজ খুব সুন্দর লাগছে। তিথির সাথে ম্যাচ করে নিলয়ও আজ ব্ল্যাক কালারে নিজেকে সাজিয়েছে। ব্ল্যাক শেরওয়ানি, ব্ল্যাক প্যান্ট আর তার সাথে ম্যাচ করে অ্যাশ কালারের ওড়না গলায় স্টাইলিশ ভাবে ঝোলানো। নিশিকেও আজ ভয়ঙ্কর সুন্দর লাগছে দেখতে। বেবি পিঙ্ক কালারের উপর হোয়াইট স্টোনের সূক্ষ্ম বুটিকের কাজ করা একটা ভারী লেহেঙ্গা পরেছে। গহনাগুলো তিথির মতনই সেম পরা, হালকা ওয়াটার পিঙ্কের মিক্সড কালারের ডিপ পিঙ্ক কালারের স্টোনের লেস লাগানো ওড়না তিথির মতন স্টাইল করে পরানো। চুলগুলো খোপা করা আর কিছু চুল সামনে কার্লি করে ছড়ানো। মাথার এক পাশে দুটো বড় বড় গোলাপ ফুল লাগানো। আবির নিশির সাথে ম্যাচ করে পিঙ্ক কালারের শেরওয়ানি পরেছে, তার সাথে ম্যাচ করে প্যান্ট আর ওড়না পরেছে। চারজনকেই আজ অসাধারণ দেখতে লাগছে, একদম মেড অফ ইচ আদার জুটির মতন। নিলয়ের মামা, নিশির মা বাবা সবাই এসেছিল রিসেপশনে। চারজনে অনেকগুলো কাপল ফটো আর গ্রুপ ফটো তুলল। অনুষ্ঠান খুব সুন্দরভাবে শেষ হলো। অনুষ্ঠান শেষে নিশি মা বাবা তাকে নিয়ে যেতে চাইলে নিশি না করে দেয়। যেহেতু তিথিরা আবিরদের বাসায় যাবে তাই নিশি এখন তার মা বাবার সাথে যাবে না বলে দিল। তাছাড়াও নিজের বাবা মার প্রতি কিছুটা চাপা অভিমানের জন্য নিশি তাদের সাথে যেতে নারাজ। নিশির বাবা মা বুঝতে পেরে তাকে আর জোর করল না। পরের দিন ব্রেকফাস্ট টেবিলে নিলয় জানালো যে তারা চারজনে একসাথে হানিমুনে সিঙ্গাপুর যাবে। নিশি এতে ঘোর আপত্তি জানিয়েছিল, কিন্তু তিথির জন্য তাকে অবশেষে সম্মতি দিতেই হলো। যথারীতি বিকালবেলা তারা প্যাকিংয়ের কাজে ব্যস্ত হয়ে পড়ল। তিথিরা আজ তাদের বাসায় থেকে গেছে, কারণ পরের দিন সকালেই তাদের ফ্লাইট। সকাল 7টার সময় ওরা বাড়ির সবাইদের কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে পৌঁছে গেল। 8:30টায় তাদের ফ্লাইট। তিথি এই প্রথম প্লেনে উঠবে তাই তার একটু নার্ভাস ফিল হচ্ছে। কিছুক্ষণ পর তারা প্লেনে উঠে পড়ল। তিথি আর নিলয়ের সিট মাঝখান বরাবর। প্লেন যখন চলতে শুরু করে তিথি ভয়ে নিলয়ের হাত খিমচে ধরে। তা দেখে নিলয় মুচকি হেসে তিথিকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে। আবির আর নিশির সিট পড়েছে সামনের দিকে। আবির ইচ্ছে করে এমন ভাবে টিকিট বুকিং করেছে যাতে আগের এবং নিশি কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে। নিশির প্রচুর ভয় লাগছে কারণ সেও প্রথম প্লেনে উঠছে, কিন্তু তা মুখে প্রকাশ করছে না। আবির ব্যাপারটা বুঝতে পেরে নিশির হাত শক্ত করে চেপে ধরল। নিশি তার হাত সরাতে চাইলেও আবির আরো শক্ত করে তার হাত চেপে ধরে। নিশি আর কোনো আপত্তি করল না, এমনিতেও সেও প্রচুর ভয় পাচ্ছে। দীর্ঘ 6 ঘন্টা পর তাদের প্লেন ল্যান্ড করল সিঙ্গাপুরের স্যালেটার এয়ারপোর্টে। সেখান থেকে হোটেল যাওয়ার জন্য নিলয় আগে থেকেই দুটো ক্যাব বুক করে রেখেছিল। একটাতে আবির আর নিশি আর অন্যটাতে নিলয় এবং তিথি উঠে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তারা তাদের গন্তব্য মান্দারিন ওরসারুদ সিঙ্গাপুর হোটেলে চলে এলো। হোটেলটা খুব সুন্দর এবং অনেক বড়। পুরো হোটেলটা কাঁচার ফাইবার দিয়ে তৈরি। তারপর নিলয় আর আবির রিসেপশন থেকে নিজেদের রুমের চাবি কালেক্ট করে যে যার রুমে চলে গেল। তিথি প্রচণ্ড টায়ার্ড ফিল করছিল, তাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেডে শুয়ে পড়ল। নিলয়ও ফ্রেশ হয়ে তিথির পাশে গিয়ে শুয়ে পড়ল। আবির আর নিশিও একটু রেস্ট নিয়ে নিল।
বিকাল ঘুম থেকে উঠে নিলয় তিথিকে নিয়ে রিসোর্টের ফুড সেকশনে চলে গেল। সেখানে আবির আর নিশি তাদের জন্য অপেক্ষা করছিল। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আবার যে যার রুমে চলে গেল। আজ যেহেতু প্রথম দিন তাই আজ তারা বের হবে না। ওরা এখানে থাকবে 7 দিন। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে তারা সেন্টোসা আইল্যান্ডে, সমুদ্রের মাঝে ছোট একটা দ্বীপে গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্রটি। এখানে ছোট ছোট পার্ক, ক্লাব হাউস, বিভিন্ন ধরনের আকর্ষণীয় রাইড ইত্যাদি অনেক কিছুই রয়েছে এখানে। এখানকার মূল আকর্ষণ হল ইউনিভার্সাল স্টুডিও। এছাড়াও এই দ্বীপে আছে অ্যামিউজমেন্ট পার্ক, ওয়াটার পার্ক, আর বিনোদনের জন্য রয়েছে অসংখ্য গ্যালারি। আর সবচেয়ে জনপ্রিয় ইনডোর স্কাইড্রাইভও এখানে রয়েছে। তিথি আজ হোয়াইট কালারের শার্টের সাথে ব্লু জিন্স পরেছে আর নিলয় পরেছে ব্ল্যাক কালারের প্যান্ট আর স্কাই ব্লু কালারের শার্ট। নিশি লাল কালারের টপের কালচে ইয়েলো কালারের প্লাজো পরেছে আর আবির অ্যাশ কালারের জিন্সের সাথে লেমন কালারের একটা টি শার্ট পরেছে। সেন্ট্রাসা দ্বীপে এসে তিথি অবাক হয়ে চারপাশে তাকাচ্ছে। এই যেন এক কল্পনার রাজ্য ভ্রমণ করতে এসেছে। চারিদিকে খুব সুন্দর করে সাজানো আর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বিভিন্ন সেকশন আছে, যেমন জুরাসিক পার্ক, মাদাগাস্কার ইত্যাদি। এই স্থানগুলো দেখার পর তারা এখানকার আরও একটা বিখ্যাত জায়গায় গেল। পানির নিচে এক অপার সৌন্দর্য গড়ে উঠেছে সি অ্যাকুয়ারিয়ামে। এখানে বিভিন্ন প্রজাতির মাছ, সামুদ্রিক প্রাণী যেমন হাঙর, ডলফিন, সামুদ্রিক উদ্ভিদ ইত্যাদি। বিশাল বড় রুমে চারিদিক কাঁচ দ্বারা আবৃত এবং তার মাঝখান থেকে সরু একটা রাস্তা চলে যাচ্ছে আর কাঁচগুলোর ওপারে রয়েছে সেই সমস্ত সি অ্যানিমাল, ফিশ। তিথি অবাক হয়ে চারপাশে তাকাচ্ছে। তার মনে হচ্ছে সে যেন সাগরতলে কোন এক রহস্যঘেরা জঙ্গলের মধ্যে চলে এসেছে। নিশিও অবাক হয়ে চারপাশে দেখছিল। হঠাৎ তার নজর গেল সামনের দিকে একটা বিশাল বড় হাঙর দ্রুত গতিতে তার দিকে ধেয়ে আসছে। এইভাবে তার দিকে হাঙরটাকে আসতে দেখে নিশি বিরাট একটা চিৎকার দিয়ে পাশে থাকা আবিরকে শক্ত করে জড়িয়ে ধরল। আবিরের টি শার্ট খামচে ধরল। জোরে খামচে ধরায় আবিরের গলায় নিশির নখ লেগে কিছুটা ছিঁড়ে গেল। নিশির এমন আচরণে আবির সামনের দিকে তাকালো, তারপর কারণ অনুমান করতেই হু হা করে হেসে উঠল। আবিরের হাসি দেখে নিশি তার দিকে তাকিতেই আবির তাকে সামনের দিকে তাকাতে ইশারা করল। নিশি সামনের দিকে তাকাতে নিজেই নিজের কাজের জন্য লজ্জিত হয়ে পড়ল। হাঙরটা কাছের ওপর পাশে ডাগর ডাগর চোখে নিশির দিকে তাকিয়ে আছে। হয়তো সেও তার প্রতি নিশির এমন আচরণে হতভম্ব। নিশি লক্ষ্য করল সে এখনো আবিরকে জড়িয়ে আছে, তাই সঙ্গে সঙ্গে আবিরের কাছে থেকে নিজেকে ছাড়িয়ে নিল। আশেপাশে তাকিয়ে দেখল এখনো অনেকেই তার দিকে তাকিয়ে আছে। আবার আবিরের দিকে তাকাতেই দেখল আবিরও মুখ টিপে টিপে হাসছে। এটা দেখে নিশি রেগে নাক ফুলিয়ে সামনের দিকে হাঁটা দেয়। তিথি নিলয়ের কাছে বায়না ধরেছে ইনডোর স্কাই ড্রাইভিং এর, তাই নিলয় তাকে সেখানে নিয়ে গিয়েছে। তিথির সাথে নিলয়েরও ইনডোর স্কাইডাইভিং করবে। নিলয় প্রথমে কাউন্টারে গিয়ে টিকিট কেটে নিল। তারপর ড্রেস চেঞ্জ করতে নিলয় তিথিকে ওম্যান কাউন্টারের সামনে এগিয়ে দিয়ে নিজেও জেনারেল কাউন্টারে চলে গেল। তিথি একটা রেড কালারের স্কাই ড্রাইভিং স্যুট পরেছে আর মাথায় হেলমেট। নিলয় ব্লু কালারের স্কাই ড্রাইভিং স্যুট পরেছে, সাথে হেলমেট। চোখে মোটা কাচের চশমা লাগানো দুজনের। ড্রেস পরা হয়ে গেলে দুজনে একটা টিউব বক্সের মধ্যে প্রবেশ করল। তাদেরকে হেল্প করার জন্য একজন গার্ডও আছে সেখানে। তিথি ঝোঁকের বসে প্রথমে হ্যাঁ বললেও এবার তার ভয় লাগছে। নিলয়ের হাত শক্ত করে ধরে আছে সে। নিলয় তিথির দিকে তাকিয়ে তাকে শান্ত থাকতে বলল। কিছুক্ষণ পর নিলয় এবং তিথিকে আলাদা করে রাখা হলো। হঠাৎ তিথির মনে হচ্ছে তার ওজন ক্রমশ কমে যাচ্ছে, নিজেকে প্রচুর পরিমাণে হালকা মনে হচ্ছে। হঠাৎ করে দেখল যে তার পা দুটো আস্তে আস্তে উপরে উঠছে। হঠাৎ গাইড তাকে উবুর করে শুইয়ে দিল। এতে তিথি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে নিজের চোখ শক্ত করে খিচে বন্ধ করে নিল। কিছুক্ষণ পর অনুভব করল সে যেন হাওয়াইতে ভাসছে। চোখ খুলে নিচে তাকাতেই হতবাক। মেঝে থেকে বেশ খানিকটা উপরে উবু হয়ে সে আকাশে উঠছে। প্রথমে ভয় পেলেও তিথি এবার খুব আনন্দের সাথে নিজের স্কাইড্রাইভ উপভোগ করছে।
পাশে তাকিয়ে দেখল নিলয়ও খুব সুন্দর ব্যালেন্স করে স্কাই ড্রাইভ করছে। স্কাই ড্রাইভের পর তারা লাঞ্চ করতে একটা রিসোর্টে চলে গেল। নিলয় তার জন্য 1 প্লেট ওয়ান্টন মি ফ্রয়েড ক্যারট কেক আর চিলি ক্রোপস অর্ডার করল। তিথি শুধু নিজের জন্য টোস্ট এন্ড সফট বয়েল এগ অর্ডার করল। নিশি 1 প্লেট মিন্সড মিট নুডলস অর্ডার করল আর আবির ওয়েস্টার অমলেট, নিশি লিমাক আর স্যাটে অর্ডার করল। এগুলো এখানকার স্পেশাল ডিশ। লাঞ্চ শেষে তারা জুরং বার্ড পার্ক ঘুরতে গেল। এটি সিঙ্গাপুর এবং পুরো বিশ্বের অন্যতম বড় পার্ক। প্রায় 5000-এরও বেশি প্রজাতির পাখি বাস করে এই পার্কে। একটা বিশাল বড়। এখান থেকে ঘুরে তারা হোটেল ব্যাক করল। এতটুকু ঘুরতেই তাদের সারাদিন কেটে গেল। হোটেলে এসে তিথি ওয়ার্ড্রপ থেকে নিজের জামা কাপড় নিয়ে সামনে ফিরতেই দেখে নিলয় তার দিকে তাকিয়ে আছে। নিলয় এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে তিথি তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে? কিছু না, ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে নিলয়। তাহলে আমার সামনে এমন খাম্বার মতন দাঁড়িয়ে আছেন কেন? সরে দাঁড়ান, আমি ওয়াশরুমে যাব ফ্রেশ হতে। আমিও তো তার জন্যই দাঁড়িয়ে আছি, দাঁত বের করে বলে নিলয়। মানে? অবাক হয়ে বলে তিথি। মানে হলো খুবই পরিষ্কার, আমরা দুজনে একসাথে শাওয়ার নেব আজ। তিথি চোখ বড় বড় করে নিলয়ের দিকে তাকিয়ে একটা জোরে চিৎকার করে বলে উঠল, ইম্পসিবল। সবই পসিবল মেরি জান। নো নো, ও ইয়েস ইয়েস। নো নিলয়, এরকম করবেন না। এই বলে যেই নিলয়কে পাশ কাটিয়ে যাবে অমনি নিলয় খপ করে তাকে ধরে কোলে করে তুলে ওয়াশরুমে চলে গেল। এদিকে নিশীথ ফ্রেশ হয়ে এসে বেডে শুয়ে আছে। একটু পর আবিরও এসে নিশির পাশে শুয়ে পড়ল। এতক্ষণ সে মায়ের সাথে কথা বলছিল। নিশি একবার আবিরের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। এই রুমে বড় সোফা নেই, এমনি সিঙ্গেল সোফা আছে, তাই তাকে বাধ্য হয়ে আবিরের সাথে বেড শেয়ার করতে হচ্ছে। এইসব চিন্তা করতে করতে একসময় নিশি ঘুমিয়ে গেল। নিশির ঘুমানোর পর আবির নিশির দিকে ঝুঁকে দেখল যে সে ঘুমিয়ে পড়েছে কিনা। এতক্ষণ সে জেগেছিল, নিশির ঘুমানোর অপেক্ষা করছিল। নিশির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে নিশির কপালে ভালোবাসার পরশেকে নিশিকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তারপর নিশিকে জড়িয়ে ঘুমের দেশে পাড়ি দিল। যেহেতু সবাই অনেক টায়ার্ড, তাই কেউ আর রাতে ডিনার করল না। ব্যালকনিতে থাকা দোলনার উপর বসে তিথি নিলয়ের বুকে মাথা রেখে আকাশের তারাগুলোর দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগের ঘটনা মনে করতেই তার ফর্সা মুখ রক্তিম বর্ণ ধারণ করল। আজ প্রায় 40 মিনিট ধরে সে আর নিলয় একসাথে শাওয়ার নিয়েছে। শাওয়ারের মাঝে নিলয়ের করা দুষ্টুমিগুলোর কথা মনে পড়তে তিথি নিলয়ের বুকে নিজের মুখ লুকালো। নিলয়ও মুচকি হেসে তিথিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকালো। আজ সে সত্যিই পরিপূর্ণ তিথি নিজের জীবনসঙ্গী হিসাবে পেয়ে। সত্যিই মন থেকে কাউকে ভালোবাসলে পৃথিবীর কোনো বাধাই পারবে না ভালোবাসার মানুষ দুটিকে আলাদা করতে। কিন্তু সত্যিই কি তাই হয়? তাহলে পরস্পর দুটো ভালোবাসার মানুষ একসঙ্গে থেকেও কেন আজ তারা এত দূরে পরস্পরের কাছ থেকে? কেন মেনে নিতে পারছে না নিশি আবিরকে? এই প্রশ্নটা করা খুব সহজ হলেও এর উত্তরটা দেওয়া অতটাও সহজ নয়। হয়তো কোনোদিন সবকিছু ভুলে নিশি পারবে আবিরকে ক্ষমা করে দিয়ে নতুন ভাবে পথ চলার স্বপ্ন বুনতে। আবার হয়তো বা না। আজ তিথিরা বোটানিক গার্ডেন্সে ঘুরতে যাবে। এই পার্কটি সর্বপ্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ মনোনয়নপত্র পার্ক। সিঙ্গাপুরের পুরোটা কংক্রিট জঙ্গল মনে হলেও এই পার্কটি এই ধারণাটাকে সম্পূর্ণ বদলে দেয়। এটি যেন ইট পাথরের জঙ্গলের মাঝে এক টুকরো সত্যিকারের জঙ্গল। এই পার্কে সিঙ্গাপুরের বিভিন্ন প্রজাতির গাছ এবং পশু পাখি বাস করে। এখানে প্রায় 7000 প্রজাতির গাছ এবং পশু পাখি রয়েছে। এই বোটানিক গার্ডেন বিভিন্ন অংশে বিভিন্ন প্রজাপতি ভেদে বাগান রয়েছে, যেমন অর্কিড গার্ডেন, রেইন ফরেস্ট, জিঞ্জার গার্ডেন, চিলড্রেন গার্ডেন্স ইত্যাদি। এই জায়গাটা তিথির খুব পছন্দ হয়েছে। এখানে তারা অনেকগুলো ছবি তুলল, গ্রুপ ফটো আর কাপেল ফটো তুলল। এরপর ওরা গেল এসপ্ল্যান্ডে পার্কে। এই পার্কের খোলামেলা পরিবেশে যেকোনো পর্যটককে আকর্ষণ করবে। এখানে আছে তানকিম সিংহ ঝর্ণা, অত্যন্ত সুন্দর। এখানে বিনোদন কেন্দ্রের শেষে তৈরি করা হয়েছে লিম্বো সিংহ মেমোরিয়াল।
এখানে আরও একটি সুন্দর জিনিস দেখার আছে, চমৎকার একটি কমপ্লেক্স যা নকশা করেছে ব্রিটিশ ড্রাফটসম্যান মাইকেল হুইলফোর্ড। এই কমপ্লেক্সে খোলা আকাশের নিচে রয়েছে থিয়েটার, প্রদর্শনী জায়গা, পাঠাগার, শপিং সেন্টার, সব মিলিয়ে এটি যেন একটি মনোরম প্যাকেজ। এরপর ঘুরতে গেল তারা গার্ডেন্স বাই দ্য বে। এটি 3টি অংশে বিভক্ত, বে সেন্ট্রাল, বে সাউথ এবং বে ইস্ট। এটি একটি বাগান যা ওয়াটারফ্রন্ট রোডের সাহায্যে বাকি 2টি অংশকে যুক্ত করেছে। এর মধ্যে বে সাউথ সবচেয়ে বড়, যেখানে রয়েছে বিভিন্ন গ্রীষ্মমণ্ডলীয় গাছ এবং গাছ সদৃশ কিছু কাঠামো, যেগুলো লম্বায় প্রায় 50 মিটার। রাতের বেলা এইসব কাঠামো থেকে বিভিন্ন রঙের আলো বেরিয়ে এসে আশপাশের পরিবেশ ঝলমল করে তোলে, দেখে মনে হয় বিরাট আলোকসজ্জা। এতগুলো জায়গা ঘুরতে ঘুরতে তিথিদের অনেক দেরি হয়ে গেল, তাই তারা হোটেলে ব্যাক করল। তিথি প্রচুর টায়ার্ড, তাই না খেয়ে শুয়ে পড়ল। এইভাবে সিঙ্গাপুরে তাদের দিনগুলো বেশ ভালোই কাটে গেল। একে 5টা দিন অতিবাহিত হয়ে গেল। এই 5 দিনে তারা 3 শতাধিক প্রজাতি নিয়ে 69 একর জমি ওপর গঠিত সিঙ্গাপুর চিড়িয়াখানা, 16% বিপন্ন প্রায় প্রজাতি যেগুলি রেড ডাটা বুক তালিকায় রয়েছে, সেই সকল প্রজাতির প্রাণী এই চিড়িয়াখানায় দেখা যায়। যেমন শ্বেত ভাল্লুক, শ্বেত বাঘ, কোয়ালা, রেড পান্ডা ইত্যাদি। রিভার সাফারি, নাইট সফারি। এটির বৈশিষ্ট্য হল এই সফারি শুধুমাত্র রাতের বেলায় জীবজন্তু দেখা যায় যা ট্রামে করে চড়ে পর্যটকদের দেখতে হয়। দক্ষিণ এশিয়ায় অন্যতম সেরা পান্ডা শো, সিঙ্গাপুর ফ্লাইয়ার। এটি অবস্থিত মেরিনা বেতে। এই সিঙ্গাপুর ফ্লাইয়ার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে ফ্লাই হুইল বা নাগরদোলা। এটি 165 মিটার উচ্চতা। এটির মাধ্যমে পুরো সিঙ্গাপুর শহরকে দেখা যায়। এখানে ওঠার সময় তিথি এবং নিশি প্রায় কান্না করে ফেলেছিল, কারণ এত উঁচুতে উঠতে তাদের খুব ভয় করছিল। কিন্তু পরে ফ্লাই হুইল চলতে শুরু করার পর তাদের ভয়টা আস্তে আস্তে কেটে যায় এবং তারা সিঙ্গাপুর শহরের সৌন্দর্য থাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে লাগল। ফ্লাইয়ারটি যেহেতু 3টি স্তর নিয়ে গঠিত, রেস্টুরেন্ট, দোকান এবং অন্যান্য সেবা, তাই তারা এখানকার রেস্টুরেন্ট থেকে ডিনার সেরে নিয়েছিল। এছাড়াও তারা মারলায়ন পার্কও পর্যবেক্ষণ করেছে। মারলায়নকে সিঙ্গাপুরের প্রতীক ধরা হয়। এটি পৃথিবীর সকল পর্যটকদের স্বাগতম জানায়। এখানকার সবচেয়ে অন্যতম বৈশিষ্ট্য মেরিনা বে মূর্তি। মার্লিন বা সিংহ মৎস্য হচ্ছে সিঙ্গাপুরিদের গর্বের প্রতীক, বীরত্বের প্রতীক। কথিত আছে বহু বছর পূর্বে যখন সিঙ্গাপুর তেমাসেক বা সমুদ্র নগরী নামে পরিচিত ছিল, তখন একবার প্রচণ্ড এক সামুদ্রিক ঝড় ওঠে। এমতো অবস্থায় যখন সিঙ্গাপুরবাসী নিজেদেরকে ভগবানের কাছে সঁপে দেয়, ঠিক সেই মুহূর্তে সমুদ্রের বিশাল জলরাশি ভেদ করে সিংহ মৎস্য নামক এক জীব উঠে আসে এবং তাদের রক্ষা করে। সেখান থেকে তারা মারলায়ন নামক সিংহ মৎস্য সিঙ্গাপুরিদের বীরত্বের প্রতীক হয়ে ওঠে। রাতে এখানকার লেজার লাইট শো পৃথিবী বিখ্যাত। এই সব কিছু দেখতে দেখতে 5 দিন অতিক্রান্ত হয়ে যায়। হাতে মাত্র 2 দিন, তার মধ্যে একদিন মেরিনা বে স্যান্ডস দেখতে যাবে আর লাস্ট দিনে শপিং করবে বাড়ির জন্য। এদিকে ভালোবাসা, খুনসুটি এবং হাসি খুশির মধ্য দিয়ে তিথি আর নিলয়ের দিনগুলো খুব সুন্দরভাবেই অতিক্রান্ত হচ্ছে। এর মাঝে একবার আবির নিশিকে আপন করে নিতে চেয়েছিল, কিন্তু নিশির নিষেধাজ্ঞা এবং কিছু করা কথায় সেদিন আবিরকে খুব কষ্ট দিয়েছিল। তাই আবির সেদিনের পর থেকে নিশিকে যথাসম্ভব এড়িয়ে চলছে। প্রয়োজন ব্যতীত কোনো কথাই তার সাথে বলছে না, যা নিশিকে বড্ড পোড়াচ্ছে। আজ 6ঠতম দিন। আজ তারা মেরিনা বে স্যান্ডস ঘুরতে যাবে। এটি সিঙ্গাপুরের সবচেয়ে আকর্ষণীয় এবং দর্শনীয় স্থান। এটি সিঙ্গাপুরের একটি অত্যাধুনিক রিসোর্ট কমপ্লেক্স। এই মেরিনা বে স্যান্ডস বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল কমপ্লেক্সের মধ্যে একটি। এখানে রয়েছে একটি হোটেল, বিভিন্ন ব্র্যান্ডের শোরুম, আর্ট সায়েন্স মিউজিয়াম, রেস্টুরেন্ট, কনভেনশন সেন্টার, থিয়েটার আর রয়েছে একটি শপিং মল যার মধ্য দিয়ে বয়ে গেছে নদী আকারের একটা ছোট জলাশয়। এইগুলো ঘোরার পর তারা মেরিনা বে স্যান্ডস স্কাই পার্কে গেল। এটি একটি খুব উঁচু স্থান যার উপর থেকে পুরো সিঙ্গাপুর শহর দেখা যায়। সমস্ত সিঙ্গাপুর দেখার এই ডেক এবং ইনফিনিটি পুল অবস্থিত একটি জাহাজের মধ্যে। মেরিনা বে স্যান্ডস স্কাই পার্ক দেখতে পুরো জাহাজের মতন।
পুরো ডেকে জলে ভর্তি, এখানে পর্যটকরা সুইমিং করতে পারে এবং এই জাহাজ আকৃতি সুইমিং পুলটি রিসোর্ট সমেত প্রচণ্ড উঁচু স্থানে অবস্থিত। নিলয় এবং আবির এই পুলে সুইমিং করল কিছুক্ষণ। যেহেতু সুইমিং কস্টিউম ছাড়া এই পুলে এলাও না, তাই নিশি এবং তিথি কেউই এই পুলে নামল না। সেখান থেকে তারা রেস্টুরেন্টে গেল দুপুরে লাঞ্চ করতে। তিথি নিজের জন্য 1 প্লেট হোয়াইট রাইস, 1 প্লেট চিলি ক্র্যাব আর নিলয় লাক্সা আর হ্যাকিং প্রন অর্ডার করল। নিশি 1 প্লেট ফিশ হেড কারি উইথ প্লেন রাইস আর আবির তার জন্য ওয়েস্টার অমলেট আর 1 প্লেট কা টোস্ট অর্ডার করল। তারপর তারা লাঞ্চ করে হোটেলে ফিরে গেল। এর মাঝে আবির একবারও নিশির সাথে কথা বলেনি। নিশি 2-1বার কথা বলার চেষ্টা করেছে কিন্তু আবির এড়িয়ে গেছে। পরের দিন তাদের সিঙ্গাপুরের লাস্ট দিন, তাই তারা একসাথে শপিং করতে বের হলো। ভিভো সিটি নামক শপিং মলে তারা শপিং করবে। সেখান থেকে তিথি তার এবং নিলয়ের পরিবারের জন্য কিছু শপিং করল আর নিশিও নিজের বাবা, মা আর শ্বশুরবাড়ির জন্য কিছু শপিং করে নিল। পরের দিন সকালে তাদের ফ্লাইট, তাই তারা দেরি না করে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ল। রাতে যে যার প্যাকিং করে নিল। পরের দিন সকালবেলা 9টার সময় তারা বেরিয়ে গেল হোটেল থেকে। আর 1 ঘন্টার মধ্যে তারা তাদের এই স্বপ্নের শহরকে বিদায় জানিয়ে উড়ান দিল নিজেদের দেশের উদ্দেশ্যে। প্রায় আধ ঘন্টা হলো তিথিরা নিজেদের দেশে ল্যান্ড করেছে। তিথি প্রথমে নিজের বাসায় যাবে, তারপর সেখান থেকে ওদের বাসায় যাবে। সন্ধে 6টায় সবাই বাসায় পৌঁছালো। বাসায় প্রবেশ করতেই দেখল বাসার পরিবেশটা কিরকম থমথমে হয়ে আছে। মামা সোফার উপর বসে মাথায় হাত দিয়ে কিছু একটা নিয়ে গভীর চিন্তায় মগ্ন, আর তার ঠিক পাশে মামি বসা। তিথিরা যে এসেছে সেই বিষয়ে তাদের কোন খেয়ালই নেই। মামা, মামি, কি হয়েছে তোমাদের? অমন করে বসে আছো কেন? তিথির কথায় তাদের ধ্যান ভাঙল। তিথিকে দেখে যেন ভূত দেখার মতো চমকে উঠল দুজনে। হয়তো এই সময় তারা তিথি কি আশা করেনি। এই বিষয়টা তিথির কাছে খুব অদ্ভুত লাগল। তাই সেই মামার সামনে গিয়ে আবার জিজ্ঞাসা করল, কি হয়েছে মামা তোমার? না না, কিছু হয়নি তো আমাদের, হকচকিয়ে বলে উঠলেন মামা। মামার কথা শুনে তিথি বুঝতে পারল কোন কিছু তিনি তার কাছ থেকে গোপন করার চেষ্টা করছেন। আবির অনেকবার জিজ্ঞাসা করেছে কিন্তু কেউ কোন কথার উত্তর দিচ্ছে না। তাই দেখে তিথির খুব রাগ হল। সে মামার সামনে হাঁটু গেড়ে বসে ওনার 1 হাত নিজের মাথার উপর রেখে বলে উঠল, মামা, আমার কসম বলো, কি হয়েছে তোমাদের? তিথির কথায় যেন নজরুল সাহেবের অনেক কষ্ট করে লুকিয়ে রাখা অশ্রুগুলো টপ টপ করে পড়তে লাগল। বাসায় উপস্থিত প্রত্যেকে নজরুল সাহেবের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। এমনকি তিথি নিজেও বিস্ময় চোখ নিয়ে তার মামার দিকে তাকিয়ে আছে। পাশে তাকিয়ে দেখল তার মামির চোখ দিয়েও সমান গতিতে অশ্রুধারা নিঃসরণ হচ্ছে। নজরুল সাহেব কিছুক্ষণ চুপ করে থাকার পর বলতে আরম্ভ করলেন, পরশুদিন রাতে একজন আমাকে ফোন করে। ফোনটা রিসিভ করতে সে জানায় যে সে থাইল্যান্ড থেকে বলছে। অত রাতে থাইল্যান্ড থেকে আমাকে ফোন করছে, এই জিনিসটা ভেবে প্রথমে আমি অবাক হয়েছিলাম, কিন্তু তার পরবর্তী কথাগুলো শুনে আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম। তিনি জানান যে আতিফ পুলিশের গুলিতে নিহত হয়েছে। তিথি এতক্ষণ নজরুল সাহেবের কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছিল, কিন্তু ওনার লাস্টের কথাটা শুনে তার মনে হচ্ছে যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আবিরও নজরুল সাহেবের কথায় অবাকের চূড়ান্ত পৌঁছে গিয়েছে। সে জড়িয়ে চেঁচিয়ে বলে উঠল, কিন্তু বাবা, এটা কি করে সম্ভব? আর তুমি আমাদের এগুলো আগে কেন বলনি ফোন করে? আমি জানাতে চেয়েছিলাম, কিন্তু তোদের 2 দিন পরেই এখানে চলে আসার কথা ছিল, তাই আমি আর তোদেরকে জানাইনি। কিন্তু এগুলো কি করে হলো বাবা? ফুপা তো দেশের মধ্যেই ছিল, তাহলে উনি বাইরেই বা গেলেন কখন? আর কি করেই বা উনি পুলিশের কাছে ধরা পড়লেন? নিলয় আর নিশি এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে কেবল শুনছিল, কিন্তু কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল তা তাদের দুজনেরই বোধগম্য হচ্ছিল না। কিন্তু আবিরের বলা ফুপা শব্দটি শুনে দুজনের কারণে বুঝতে বাকি রইল না যে আতিফ বলে ভদ্রলোকটি আর কেউ না, তিথির বাবা। নিলয় তিথির দিকে তাকিয়ে দেখল তিথি এখনো তার মামার দিকে স্থির চাহনিতে চেয়ে আছে, শুধু তফাৎ এখন তার চোখ দুটো অশ্রুসিক্ত, যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়বে তার গাল বেয়ে। নজরুল সাহেব আবার বলতে শুরু করলেন,
আমরা তিথিকে এখানে আনার 3 বছরের মাথায় সে এই দেশ ছেড়ে ছিল তার দ্বিতীয় স্ত্রীর সাথে। নিজের কালো দুনিয়ায় কালো কারবার আর দ্বিতীয় স্ত্রী সংসার এই দুই নিয়ে বেশ ভালোই সুখের দিন কাটাচ্ছিল। কিন্তু কিছু বছরের মধ্যেই ব্যবসায় লোকসান শুরু হয়। নিজের দ্বিতীয় স্ত্রীর অ্যাকাউন্ট একসময় অনেক টাকা জমিয়ে রেখেছিলেন, তাই তখন তার স্ত্রীর কাছে সেই টাকার দাবি করে, কিন্তু তিনি তা দিতে অস্বীকার করে। আতিফ তাকে মারার হুমকি দিলে সে আতিফের নামে পুলিশে কেস করে। কিছুদিনের মধ্যেই আতিফ নিজের কালো ব্যবসা, প্রথম স্ত্রীর খুনের এবং দ্বিতীয় স্ত্রীকে মারার চেষ্টার দায়ে আতিফকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু সেই মহিলাটি এটা বলেনি যে সেও আতিফের সাথে মিলে আমার বোনকে হত্যা করেছিল। আদালতে বিচার হলে তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেয়। 7 বছর পর জেল থেকে বেরিয়ে সে তার দ্বিতীয় স্ত্রী সন্ধান করতে থাকে। পরে জানতে পারে তার স্ত্রী তার প্রপার্টি বিক্রি করে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে। এটা আতিফ কিছুতেই মেনে নিতে পারেনি, তাই সে নিজের দ্বিতীয় স্ত্রীকে খুন করার পরিকল্পনা করে। সব প্ল্যান সে ঠিক করলেও খুন করার দিন তাকে খুন করতে বাড়ির চাকর দেখে ফেলে এবং পুলিশকে ফোন করে জানিয়ে দেয়। পুলিশ সেখানে এসে আতিফকে ধরার চেষ্টা করলে সে পুলিশের কাছ থেকে পালানোর চেষ্টা করে, তাই পুলিশ বাধ্য হয়ে তাকে এনকাউন্টার করে। মরে যাওয়ার কিছু মুহূর্ত আগে সে তার সমস্ত দোষ স্বীকার করে এবং তিথিকে একটি বার দেখার অনুরোধ করে, কিন্তু সময় খুব কম থাকায় তা পূরণ করা সম্ভব নয়। তার জন্য সে সেখানকার পুলিশের কাছে অনুরোধ করে যে তার মৃত্যুর খবর অন্তত দেশে তার পরিবারের কাছে জানাতে। মরে যাবার পর থাইল্যান্ডের পুলিশ আতিফকে দাফন করে দিয়ে আমাদের ইনফর্ম করে। এইটুকুনি বলে নজরুল সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। এতক্ষণ তিথি তার মামার কথাগুলো একধ্যানে শুনছিল। এবার সে উঠে দাঁড়ালো এবং আস্তে আস্তে করে উপরে নিজের রুমের দিকে চলে গেল। রুমে ঢুকে নিজের দরজাটা বন্ধ করে দিল। নিলয় যেতে নিলে আবির তাকে থামিয়ে বলে ওঠে, ওকে কিছুক্ষণ একা থাকতে দাও। তিথি সারা সন্ধে দরজা খুলল না। সেই রাত 10টায় তিথি তার রুমের দরজা খুলল। নিলয় সবে ভাবছিল এবার সে তিথিকে ডাকতে যাবে, কিন্তু তার আগেই তিথি দরজা খুলে নিচে নেমে এলো। সবাই এতক্ষণ নিচের সোফায় বসেছিল। তিথিকে দেখে সবাই দাঁড়িয়ে পড়ল, কিন্তু তিথি সবাইকে অবাক করে দিয়ে ডাইনিংয়ে গিয়ে বসে পড়ল এবং মামিকে উদ্দেশ্য করে বলে উঠল, মামি আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও দেখি। তোমার হাতের রান্না আমি অনেকদিন মিস করেছি। তিথি এমন স্বাভাবিক কথাবার্তা বলতে দেখে সবাই অনেক অবাক হলো। তিথি সবার দিকে তাকিয়ে বলে উঠল, কি হলো তোমাদের, কি ব্যান্ড পার্টি ভাড়া করে ডাকতে হবে? তাড়াতাড়ি সবাই এসো তো, আমার খুব খিদে পেয়েছে। তিথিকে এমন স্বাভাবিক দেখে সবাই একটু নিশ্চিন্ত হলো। সবাইদের সাথে বেশ স্বাভাবিকভাবেই কথাবার্তা বলেই নিজের খাওয়া কমপ্লিট করল তিথি। রাত 2টো নিজের পাশে তিথিকে না পেয়ে নিলয় কিছুটা চিন্তিত হয়ে পড়ল। হঠাৎ তার নজরে গেল ব্যালকনির দরজা খোলা। বিছানা ছেড়ে উঠে সেখানে গিয়ে দেখল তিথি এক ধ্যানে দূরের আকাশের দিকে তাকিয়ে আছে। নিজের কাঁধে কারোর গরম নিঃশ্বাস এবং কোমরে কারোর হাতের স্পর্শ পেয়ে তিথির বুঝতে অসুবিধা হলো না যে মানুষটিকে। পাখি। নিলয়ের মায়াভরা আওয়াজে তিথি কেঁপে উঠল। নিলয় আবার বলতে শুরু করল, তুমি যত অন্যদের কাছ থেকে নিজের কষ্ট লুকিয়ে থাকো না কেন, আমার কাছ থেকে তা পারবে না? ব্যাস, নিলয়ের একটা কথাই যেন তিথির মনের বরফ গলানোর জন্য যথেষ্ট। তিথি হুট করে সামনে ফিরে নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। তিথিকে এমন কান্না করতে দেখে নিলয় তিথিকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর তিথির মাথায় হাত বুলাতে লাগল। বেশ কিছুক্ষণ পরে তিথি কান্না থামিয়ে নিলয়ের বুকে চুপটি করে মাথা রেখে দাঁড়িয়ে থাকাল। নিলয় তিথিকে চুপ করে থাকতে দেখে বলে উঠল, বাবার জন্যে কষ্ট হচ্ছে? তিথি মাথা নাড়িয়ে না বলল। নিলয় এতে কিছুটা অবাক হল, তারপর নিজেকে সামলে নিয়ে জিজ্ঞাসা করল, তাহলে? তিথি কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, তোমাকে এটা বলবো না যে বাবার মৃত্যু সংবাদ শুনে আমি খুব কষ্ট পেয়েছি, আবার এটাও বলবো না যে খুব খুশিও হয়েছি। যতই হোক তিনি আমার বাবা ছিলেন। যখন মামার কাছ থেকে বাবার মৃত্যু সংবাদটা শুনি তখন প্রথমে খুব কষ্ট হয়েছিল, যা বলার বাহিরে।
কিন্তু যখন শুনি যে তিনিই আমার মা উনি, তখন সেই কষ্টটা তীব্রতা অনেক কমে গেল। জানো, ছোটবেলায় মামার মুখে শুনেছিলাম আমার মার খুনের পিছনে কোন না কোনোভাবে আমার বাবা জড়িত। মামার কথায় পুরোপুরি আমার বিশ্বাস ছিল। কারণ পরিবার বলতে বলো আর বাবা মা বলতেই বলো, আমি আমার মামা মামিকেই বুঝেছি। তারাই আমার সব, তারাই আমার পৃথিবী। আর নিজের আপন ভাইয়াও মনে হয় আমাকে এতটা ভালোবাসা দিত না যতটা আমাকে আমার আবির ভাইয়া দিয়েছে। তাই যে মানুষটা কোনোদিনই আমার সাথে যোগাযোগ রাখেনি, তার চেয়ে আমি আমার মামিকে বিশ্বাস করব, এটাই স্বাভাবিক। কিন্তু কোথাও যেন মনের এক কোণে বাবার প্রতি সামান্য বিশ্বাস জমানো ছিল। কিন্তু আজকের পর থেকে সেই বিশ্বাসও আমার সারা জীবনের মতো মাটিতে মিশে গেল। আমি কাঁদছি বাবার জন্য না, আমি কাঁদছি আমার মার জন্যে। কত কষ্ট পেতে হয়েছে আমার মার। নিজের থেকেও বেশি ভালোবাসে ওই বাজে লোকটাকে। কিন্তু উনি কি করলেন? প্রপার্টির জন্য আমার মাকে মেরে ফেললেন। ওনাকে আমার বাবা ভাবতেও ঘৃণা করছে। কথাগুলো বলতে বলতে তিথি আবার কেঁদে উঠল। তারপর নিজের কান্না তো থামিয়ে নিলয়ের দিকে তাকিয়ে বলে উঠল, তুমি আমায় কথা দাও, তুমি শুধু এবার থেকে তোমার বিজনেস ছাড়া কোন দিকে তাকাবে না। তুমি কোন কাল দুনিয়ার সাথে নিজের সম্পর্কে জড়াবে না। অসহায় মানুষের সাহায্য করতে চাইলে একজন বিজনেসম্যান হিসেবে সাহায্য করো, মাফিয়া হিসাবে নয়। আমি চাই না তোমাকে হারাতে নিলয়। এই বলে আবার ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। নিলয় তিথিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, শোষ, চুপ আর নয়। আর কাঁদবে না তুমি। আজ আমি তোমাকে স্পর্শ করে কথা দিচ্ছি যে আমি কালো দুনিয়া থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নেব। এই আমি তোমাকে কথা দিলাম। এবার চলো, অনেক রাত হয়ে গিয়েছে। এই বলে নিলয় তিথিকে নিয়ে রুমে চলে গেল। পরের দিন সকাল সকাল তিথিকে সাথে নিয়ে নিলয় নিজের বাসায় চলে এলো। দেখতে দেখতে 4 মাস কেটে গেল। এই 4 মাসে তিথি এবং নিলয়ের মধ্যেকার ভালোবাসা আরও গাঢ় হয়েছে। তিথিকে দেওয়া কথা অনুযায়ী নিলয় কালো দুনিয়া থেকে নিজের নাম চিরতরে মুছে ফেলেছে। আর একজন বিজনেসম্যানের পরিচয়, সে গরিব মানুষদের সাহায্য করে। দিনগুলো বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল। কিন্তু আবির এবং নিশি সম্পর্কের তিক্ততা যেন ক্রমশ বেড়ে যাচ্ছিল। অনেক ভেবেচিন্তে আবির ডিসাইড করল যে সে কি করবে। এদিকে তিথির শরীর বেশ কিছুদিন ধরে খারাপ যাচ্ছে। ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছে না। জোর করে কিছু খেলেই বমি করে দিচ্ছে। নিলয় খুব চিন্তিত তিথিকে নিয়ে। আবিরকে ফোন করল তাদের বাসায় আসার জন্য, আর সাথে নিশিকেও আনতে বলল। দুপুরে আবির নিশিকে নিয়ে নিলয়দের বাসায় চলে এলো। দুপুরের খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে তারা সবাই মিলে কিছুক্ষণ গল্প করল। বিকালে আবির তিথিকে চেক আপ করল। নিলয় অধীর আগ্রহে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির কিছুক্ষণ চুপ থেকে নিলয়ের দিকে তাকিয়ে বলে উঠল, এই যে, তাড়াতাড়ি 1 বালতি মিষ্টি নিয়ে আসুন। নিলয় অবাক হয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। নিলয়ের এমন তাকানো দেখে আবির ফিক করে হেসে দিয়ে বলে উঠল, আরে মশাই, আমি মামা হতে যাচ্ছি। আর তুমি আমাকে মিষ্টি খাওয়াবে না? আবিরের কথা শুনে নিশি চিল্লিয়ে তিথিকে জড়িয়ে ধরল। নিলয় কি বলবে বুঝতেই পারছে না, তার এখনো বিশ্বাস হতেই কষ্ট হচ্ছে। আবিরের বাবা মাও ভীষণ খুশি বাসায় নতুন মেহমান আসার কথা শুনে। রাতে নিলয় তিথিকে জড়িয়ে ধরে বলে উঠল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ তিথু পাখি, আমাকে এত বড় একটা উপহার দেওয়ার জন্য। তিথিও নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠল, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে মা হওয়ার অনুভূতি উপলব্ধি করানোর জন্য। আই লাভ ইউ পাখি, আই লাভ ইউ টু নিলয়। রাতে নিশি শুয়ে আছে চুপ করে। কিছুক্ষণ পর আবির নিশির পাশে এসে শুইল। আবিরের উপস্থিতি টের পেয়ে নিশি চুপ করে নিজের চোখ বন্ধ করে নিল। কারণ সে জানে প্রতিদিন তার ঘুমানোর পর আবির তাকে তার বুকের মাঝে নিয়ে শক্ত করে জড়িয়ে ঘুমায় আর তার ঘুম ভাঙ্গার আগে আবার আগের মতন শুইয়ে দেয়। কিন্তু আজ প্রায় 1 ঘন্টা হয়ে গেল ও আবিরের কোনো পাত্তা না পেয়ে ঘুরে তাকাতেই দেখল যে আবির ঘুমিয়ে পড়েছে। এটা দেখে নিশি খুব কষ্ট পেল, অজান্তেই চোখ দিয়ে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল। মনে মনে ঠিক করল আর নয়, অনেক কষ্ট দিয়ে ফেলেছে সে আবিরকে, এবার তাকে কালকেই তার মনের কথা খুলে বলবে।
পরের দিন ঘুম থেকে উঠে নিশি আবিরকে তার পাশে না পেয়ে কিছুটা অবাক হয়ে যায়। কারণ এত তাড়াতাড়ি আবির হসপিটালে যায় না। পরে ভাবল হয়তো কোনো ইম্পর্ট্যান্ট কাজ থাকায় তাকে যেতে হয়েছে, তাই সে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। সারাদিন পার হয়ে সন্ধে হয়ে গেল, তবুও আবিরের কোন পাত্তাই নেই। এবার নিশির খুব চিন্তা হতে লাগলো আবিরকে নিয়ে। রাত ঠিক 11টায় আবির ঘরে এলো। আবিরকে দেখে নিশি তার কাছে গিয়ে প্রচণ্ড রেগে বলতে লাগলো, কোথায় ছিলেন এতক্ষণ? কতবার ফোন করেছি, ফোন ধরছিলেন না কেন? বিজি ছিলাম। কিসের ব্যস্ত ছিলেন আপনি এত, যে আমার ফোন ধরার প্রয়োজন বোধ করেননি? একটা কাজে আটকে পড়েছিলাম। কি কাজে? আবির তার ব্যাগ থেকে একটা কাগজ বের করে নিশিকে দিয়ে বলল, এ নাও ধরো। কি আছে এতে? অবাক হয়ে প্রশ্ন করল নিশি। খুলে দেখো। আবিরের কথা শুনে নিশি পেপারটা খুলতেই অবাক হয়ে গেল। অজান্তেই তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো টপটপ করে। এটা সে ঠিক দেখছে নাকি? নিশির ভাবনায় ছেদ ফেলে আবির বলে উঠল, ডিভোর্স পেপারে আমি সাইন করে দিয়েছি, এবার তুমি সাইন করলে হয়ে যাবে। মানে কি? কম্পিত গলায় নিশি বলে উঠল, মানে খুবই সিম্পল। জোর করে কখনোই কোনো সম্পর্ক তৈরি করা যায় না। সেটা আমি আগে না বুঝলেও এখন বুঝতে পেরেছি। তোমার মতের বিরুদ্ধে গিয়ে তোমাকে জোর করে বিয়ে করেছি। এটা আমার করা উচিত ছিল না। তোমাকে আর কষ্ট দিতে চাই না, তাই মিথ্যা সম্পর্ক থেকে তোমাকে চিরজীবনের মতো মুক্তি দিতে চাই। আবিরের কথা শেষ হতে না হতে নিশি ঠাস করে আবিরের গালে চড় মারল। আবির অবাক হয়ে নিশির দিকে তাকাতেই অটোমেটিক্যালি সে ভয় পেয়ে গেল। নিশি রাগের থর থর করে কাঁপছে। আবির কিছু বলতে যাবে তার আগেই নিশি আবিরের কলার ধরে বলে উঠল, কি ভেবেছেনটা কি আমাকে? আপনার হাতের পুতুল। এসব কথা আমাকে বিয়ে করার আগে আপনার মনে হয়নি? বিয়ে করার পর আপনার এসব কথা মাথায় আসছে? ও, বুঝতে পেরেছি অন্য কোন মেয়েকে আপনার মনে ধরেছে, তাই আমাকে আর ভালো লাগছে নাকি, তাই না? দাঁতে দাঁত চেপে বলে নিশি, এসব কি ধরনের কথা কি বলছো তুমি? কিছুই বুঝতে পারছি না আমি। এখন তো বুঝতে পারবেন না আপনি। সব সময় আমাকে আপনি কষ্ট দিয়ে এসেছেন। আমার কষ্টের কোন মূল্য আপনার কাছে নেই। ঠিক আছে, থাকবো না আমি, চলে যাব আপনাকে ছেড়ে। এই বলে নিশি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করল। নিশিকে এমন হঠাৎ কাঁদতে দেখে আবির ভ্যাবাচেকা খেয়ে গেল। নিশির কাছে এগিয়ে আসতে নিশি বলে উঠল, এই দূরে থাকুন। একদম আসবেন না আমার ধারে কাছে। আমি আজ এক্ষুনি আপনার বাড়ি ছেড়ে চলে যাব। এই বলে নিশি যেই যেতে নেব অমনি হবে নিশিকে টান মেরে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ছাড়ুন আমাকে, একদম স্পর্শ করবেন না আমায়। আপনি একটা খুব খারাপ মানুষ। বললেই হলো নাকি আমি আমার বউকে ছুঁয়েছি, এতে কার কি? আমি আপনার বউ না। আমি যদি আপনার বউ হতাম তাহলে আপনি কখনোই আমাকে ডিভোর্স পেপারটা দিতেন না। বললেই হলো তোমাকে আমি ডিভোর্স দিব। নিশি অবাক হয়ে আবিরের দিকে তাকিয়ে বলে উঠল, আমি নিজের চোখে দেখেছি ওটা ডিভোর্স পেপার। হ্যাঁ, ওটা ডিভোর্স পেপারই, বাট ওইটা নকল। তোমার রিয়াকশন দেখার জন্য নকল পেপারটা আমি এনেছিলাম। কি এত বড় প্রতারণা আমার সাথে? আপনি খুব খারাপ, খুব পচা একটা লোক। এই বলে নিশি আবিরকে মারতে লাগল। আবির নিশির হাত ধরে শক্ত করে জড়িয়ে ধরল। নিশি ছটফট করতে লাগলো, তা দেখে আবির বলে উঠল, খুব ভালোবাসি তোমাকে আমি। প্লিজ ক্ষমা করে দাও। একটা শেষ সুযোগ দিয়ে দেখো। তোমাকে খুব ভালোবাসবো, নিজের জীবনের থেকে বেশি, মৃত্যুর। আবিরের মুখে হাত দিয়ে থামিয়ে নিশি ছল ছল চোখে বলে উঠল, এই ধরনের কথা প্লিজ মুখে আনবেন না। খুব ভালোবাসি আমি আপনাকে, কিন্তু সবকিছু এইভাবে হয়ে যাওয়ায় মানতে পারছিলাম না, তাই আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। ক্ষমা করে দিন। নিশির কথা শুনে আবির নিশিকে জড়িয়ে ধরল শক্ত করে। আই লাভ ইউ সো মাচ নিশি। আমার এই জীবনে তোমাকে আমার বড্ড প্রয়োজন। তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। আই লাভ ইউ টু নিশি। হুম, মে আই? আবিরের কথা বুঝতে পেরে নিশি লজ্জায় লাল হয়ে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরল। নিশির অনুমতি পেয়ে আবির মুচকি হেসে নিশিকে কোলে তুলে নিল। তারপর
তারপর কিছুই হয়নি, তবে রাত বাড়ার সাথে সাথে আরও একটা ভালোবাসা পূর্ণতা পেল। 4 বছর পর আজ নিলয়দের বাসায় বিরাট আয়োজন, কারণ আজ নিলয় আর তিথির একমাত্র ছেলে আকাশের 3 বছরের জন্মদিন। তাই সকাল থেকে সবাই ব্যস্ত আয়োজনে। কিছুক্ষণ পর আবির নিশি তাদের 2 বছরের মেয়ে নিধিকে নিয়ে চলে এলো। নিধিকে দেখে আকাশ দৌড়ে এসে জড়িয়ে ধরল। উফ ভাইয়া, ছাড়ো আমাকে, আছে আমাল। আকাশ নিধিকে ছেড়ে দিয়ে বলে উঠল, চল আমাল বন্ধুদের সাথে তোলো, পরিচয় করিয়ে দিই। চল। আবিরের বাবা মাও অনেক আগে চলে এসেছে। একটু পর কেক কাটার অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষে আকাশ জেদ ধরেছে যে সে নানুবাড়ি যাবে, তাই আবির তাকে নিয়ে গিয়েছে তাদের সাথে। নিলয়ের কিছু কাজ পড়ে যাওয়ায় আজ যেতে পারিনি, তাই তারা পরের দিন যাবে। রাতে তিথি ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ পিছন থেকে নিলয় তিথিকে জড়িয়ে ধরল। রাগ করেছ? না, রাগ করব কেন? আমার কি আর রাগ করতে আছে? ছেলেটার সাথে গেলে কি এমন হতো? না, সেটা করলে কি হবে? তুমি তো আছো সারাক্ষণ তোমার কাজ নিয়ে। আমি যে তোমাকে যেতে বললাম। আমি তো তোমাকে যেতে বললাম। ভেঙচি দিয়ে কেন তুমি যাবে না? একদিন ছুটি করলে এমন কি হতো? কাল যাব তো। ছেলেটাকে ছাড়া কখনো থাকিনি, আমার খুব কষ্ট হচ্ছে। আজ রাতটা পার হলেই কাল সকালে আমরা ছেলের কাছে চলে যাব। আর এর আগেও তো একবার সে থেকে ছিল ওখানে একা একা। পাখি, আই লাভ ইউ পাখি। তোমাকে আমার প্রয়োজন জীবনের প্রতিটি মুহূর্ত কাটানোর জন্য। তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। আই লাভ ইউ টু নিলয়। আমি খুব লাকি যে তোমাকে আমার জীবনে পেয়েছি। এই বলে নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর, আচ্ছা এবার ছেলে বাদ দিয়ে ছেলের বাবার দিকে একটু নজর দাও দেখি। ছেলে আমার বড্ড একা, তার জন্য খুব তাড়াতাড়ি একজন খেলার সাথী আনতে হবে। সো লেটস গো, বলেই তিথিকে কোলে তুলে নিল। কি করছো? ছাড়ো, তুমি খুব বাজে একটা লোক। তা বললে তো শুনবো না আজ ম্যাডাম। সমাপ্ত।